কেমন আছো আমার কলিজার টুকরারা? এখন তোমাদেরকে শোনাবো আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 3 এর 171 থেকে 180তম পর্ব। লেখিকা ফারজানা মনি। আস্তে আস্তে আমরা গল্পের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আর কয়েকটা মাত্র ভিডিওতেই আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 3 কমপ্লিট হয়ে যাবে। আজকের পর্বটা দারুণ একটা পর্ব। আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আজ 5 এপ্রিল, রবিবার। এখন রাত 11টা ছুঁই ছুঁই। শহরের নামকরা ক্লিনিকের ওটি রুমের বাইরে দাঁড়িয়ে আছে রিহান ও আহিয়ার পরিবার। আয়ানের পরিচিত হওয়ার সুবাদে ডক্টর জানিসা শুরু থেকে পুরো প্রেগনেন্সি জার্নিতে আহিয়া ও ত্রিধার পাশে ছিল। ডক্টর জানিসাকে ঢাকা মেডিকেলের পাশাপাশি শহরের বিভিন্ন নামকরা ক্লিনিকেও প্রায় প্রায় দেখা যায়। সন্ধ্যার দিকে আহিয়ার লিভার পেন হওয়ায় তাকে ক্লিনিকে ভর্তি করানো হয়। ব্যথায় আহিয়ার ছটফটানি দেখে রিহানের অবস্থা পাগল প্রায়। ইতিমধ্যেই খান পরিবারের প্রায় অর্ধেক সদস্য হসপিটালে উপস্থিত। রাকিব ও রিয়া চুপচাপ ছেলের পাশে বসে আছে। রাত 10টার দিকে আয়াকে ওটিতে নেওয়া হয়, কিন্তু এখন প্রায় 11টা বেজে আসছে, তাও তারা কোনো ভালো মন্দ খবর পাচ্ছে না। সকলেই মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। মেঘ তো টেনশনে একটু পরপর ফুঁপিয়ে কেঁদে উঠছে। আহিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে রিহানের পাশে। হঠাৎ ওটির লাইট নিভে যেতেই সকলের দৃষ্টি ঘুরল সেদিকে। রিহান সঙ্গে সঙ্গে উঠে গেল ওটির দরজার সামনে। তখনই দেখা গেল দুজন মধ্যবয়স্ক নার্স দুটো বাচ্চা কোলে নিয়ে বাইরে বের হয়েছে। রিহান সেদিকে খেয়াল না করে নার্সের পেছনে বের হওয়া ডক্টর জানিসাকে উদ্দেশ্য করে বলল, আমার ওয়াইফ কেমন আছে ডক্টর? ডক্টর জানিসা মুখের মাস্কটা টেনে খুলে মৃদু হেসে বললেন, নো টেনশন, সি ইজ আউট অফ ডেঞ্জার। ডক্টরের মুখে এই কথা শুনে সকলে স্বস্তির শ্বাস ফেলল। অতঃপর সবাই মেতে উঠল দুই নবজাতককে নিয়ে। যদিও দুজন শিশু এখন একই রকম দেখতে, তবুও নার্সেরা শনাক্ত করে দিল কে বড় আর কে ছোট। বাচ্চাগুলোকে একজনের পর একজন কোলে নিয়েই যাচ্ছে। রিহান বেচারা ভাগেই পাচ্ছে না। বর্তমানে রিহানের বড় ছেলে তার শ্বশুরের কোলে, আর ছোট ছেলে নিজের আব্বুর কোলে। আর তাদের কাছ থেকে চাইতে রিহানের বেশ অস্বস্তি হচ্ছে। বেশ কিছুক্ষণ পর আবির নিজে এগিয়ে এসে বেবিকে রিহানের কোলে দিল। এতক্ষণ পর ছেলেকে কাছে পেয়ে রিহান গালে কপালে আদর করে দিল। অতঃপর বড় ছেলেকে আহিয়ান নেওয়ার পরে রিহান নিজের আব্বুর কাছ থেকে ছোট ছেলেকে কোলে নিল। তাকেও একইভাবে আদর করল। ইতিমধ্যে আহিয়াকে কেবিনে শিফট করা হয়েছে। মেঘ, বন্যা, রিয়া সহ সকলেই ধীরে ধীরে মেয়েটাকে দেখে আসলো। আহিয়ান বোনের সাথে দেখা করতে কেবিনে গিয়ে ত্রিতাকে ভিডিও কল দিয়ে আহিয়াকে দেখিয়েছে। সবার শেষে দেখা করতে গেল রিহান। গিয়ে দেখল মায়ের পাশে দুই ছেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সে বেডের পাশে একটা চেয়ার টেনে বসে আহিয়ার এক হাত নিজের হাতে নিয়ে মুঠো করে ধরল। অতঃপর আহিয়ার সেই হাতে চুমু খেয়ে রিহান ঝরঝর করে কেঁদে ফেলল। এতক্ষণ সব ঠিক ছিল। আহিয়া চুপচাপ তাকিয়ে রিহানের কর্মকাণ্ড দেখছিল। কিন্তু এখন কি করলো ছেলেটা? এভাবে কান্না কেন করছে? রিহান কাঁদতে কাঁদতে হেসে দিয়ে আহিয়ার উদ্দেশ্যে বলল, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আহিয়া পাখি, আমাকে এত সুন্দর দুইটা ফুল গিফট করার জন্য। আহিয়া হাত বাড়িয়ে রিহানের চোখের পানি মুছে দিল, কিন্তু এতক্ষণে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এই চোখের পানি কোনো কষ্টের পানি নয়, এটা পূর্ণতার আনন্দের পানি। বাবা মা হওয়ার আনন্দ তাদের দুজনের মনকেই আজকে পুলকিত করছে। আহিয়া অনুচ্চ কণ্ঠে কিছু বলতে চাইলে রিহান ঠোঁটে আঙুল রেখে ওকে থামিয়ে দিয়ে বলল, তুমি অসুস্থ, কষ্ট করে এখন কথা বলা লাগবে না। রিহানের পাগলামি দেখে আহিয়া মুচকি হাসল। রিহান তার আহিয়া পাখির চোখের জল মুছে দিয়ে কপালে আলতো করে চুমু দিল। তখনই তাদের ছোট ছেলে কেঁদে উঠতেই রিহান বলল, দেখেছো আহিয়া পাখি, ছেলেগুলো এখনই বাবা মায়ের রোমান্সে ডিস্টার্ব করছে। আল্লাহ জানে ভবিষ্যতে কি করবে। রিহানের কথা শুনে আহিয়া ফিক করে হেসে উঠল। দেখতে দেখতে কেটে গেল আরও 3টে দিন। বেবি সহ আহিয়াকে হসপিটাল থেকে আনা হলো রিহানদের বাড়িতে। এটা নিয়ে অবশ্য খানবাড়ির মানুষদের অনেক আপত্তি ছিল। তারা আহিয়ার 7 মাসের সময় থেকেই চেয়েছিল মেয়েটা খানবাড়িতে থাকবে, কিন্তু রিহান রাজি হয়নি। তারপর মেঘ আবির ভেবেছিল ডেলিভারির পর আহিয়া সহ 2 নাতিকে সরাসরি হসপিটাল থেকে খানবাড়িতে নিয়ে যাবে, কিন্তু রিহান এখনও নাছোড়বান্দা। সে তার বউ ছেলেদের নিয়ে নিজের বাড়িতে যেতে চায়। অনেক বোঝানোর পরে যখন কোনো কাজ হলো না, তখন খানবাড়ির মানুষ হাল ছেড়ে দিল। আয়াকে হসপিটাল থেকে বাড়িতে আনার পর রিহানের বন্ধু বান্ধবরা সবাই একত্রে এসে ভাতিজাদের মুখ দেখে গেছে। সেই সাথে দিয়ে গেছে বেবিদের জন্য অসংখ্য গিফট। আবির 2 নাতির জন্য লকেট সহ 2টো সোনার চেন করিয়েছে। যেটা বড় নাতিকে দিয়েছে সেটার লকেটে গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা হিমেল, আর যেটা ছোট নাতিকে দিয়েছে সেটার লকেটে লেখা রিফাত। এই লকেট দুটার কারণেই ওদের দুজনকে চিহ্নিত করতে খুব সুবিধা হবে সকলের।
নয়তো কেউ চিহ্নিত করতে পারছে না কোনটা বড় কোনটা ছোট, কার নাম কি, সব যেন গুলিয়ে যাচ্ছে সবার। নাতিদের বয়স 7 দিন পার না হতে রাকিব বড় বড় 2টা গরু আকিকা দিয়ে তাদের নাম রাখল। বড় নাতির নাম আরহাম ইসলাম হিমেল আর ছোট নাতির নাম ইরহাম ইসলাম রিফাত। আয়ান 2 ভাগিনাকে সোনার আংটি গড়িয়ে দিয়েছে, যেগুলোতে দুজনের নামের প্রথম অক্ষর লেখা। এদিকে সামনের সপ্তাহ থেকে ত্রিধার ফাইনাল প্রফেশনাল এক্সাম। ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শেষ হলেই সামনে অপেক্ষা করছে 1 বছরের ইন্টার্নশিপ, যেখানে বইয়ের জ্ঞানকে বাস্তবের জীবনে প্রমাণ করতে হবে। কিন্তু মেয়েটার তো এখন 8 মাস চলে, পেটটা বেশ উঁচু হয়েছে। সে কিভাবে এ সময় পরীক্ষার ঝামেলাটা করবে সেটা নিয়ে আয়ান বেশ চিন্তিত। যদিও এতদিন বাড়িতে থেকে ত্রিধার পরীক্ষার প্রস্তুতি বেশ ভালো, আয়ান নিজের সময় নিয়ে পড়িয়েছে ত্রিধাকে, কিন্তু মেয়েটার শারীরিক অবস্থার কথা ভেবে এখন তার বেশ ভয় হচ্ছে। তবে এত ঝামেলার মধ্যে সুখবর হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই আহিয়ানের 4 বছরের রিসার্চ সফলতার পথে। তার রিসার্চ অলরেডি কমপ্লিট। সামনের মাসেই ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। একবার তার বানানো মেডিসিনটি সকলের সামনে উপকৃত হিসেবে প্রমাণ হলেই তার সকল কষ্ট সার্থক। রাত নেমে এসেছে ধীরে ধীরে। ল্যাবের বারান্দায় একা দাঁড়িয়ে আছে আহিয়ান। চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা বাতাসের শব্দ মাঝে মাঝে নীরবতাকে ছুঁয়ে যাচ্ছে। তার চোখ আকাশে স্থির, কিন্তু মনটা যেন অনেক দূরে, অতীত আর ভবিষ্যতের মাঝখানে কোথাও আটকে আছে। এই রাতগুলোই তাকে সবচেয়ে বেশি ভাবায়। ইন্টার্নশিপের সেই দিনগুলোতে প্রথমবার লকড ইন সিনড্রোম রোগীকে দেখার মুহূর্তটা এখনও তার মনে স্পষ্ট। একজন মানুষ, চোখ খোলা, চেতনা সম্পূর্ণ, কিন্তু নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। নীরব এক বন্দিত্ব। সেদিনই যেন তার ভেতরে এক অন্যরকম অনুভূতি হয়েছিল। তার সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল যখন দেখেছিল মধ্যবিত্ত ফ্যামিলির ওই লোকটিকে টাকার কারণে পরিপূর্ণ চিকিৎসা দিতে পারেনি। আচমকা আহিয়ানের মনে হলো, এই রোগের মেডিসিন আমাদের দেশীয় কাঁচামাল থেকে যদি তৈরি হয় তাহলেই তো দাম কমে যায়। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই প্রিয়জনকে বাঁচিয়ে নিতে পারে। আর আমাদের মেডিকেল সায়েন্সকেও তো আর অন্য দেশের উপর নির্ভর করতে হবে না। সেই থেকে শুরু হয়েছিল তার দীর্ঘ গবেষণার যাত্রা। লকড ইন সিনড্রোম নিয়ে কাজ করতে গিয়ে আহিয়ান ধীরে ধীরে বুঝতে পেরেছিল এটি শুধুমাত্র একটি রোগ নয়, বরং একটি জটিল নিউরোলজিক্যাল অবস্থান, যেখানে ব্রেন স্ট্রেমের ক্ষতির কারণে শরীর ও মস্তিষ্কের যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তার গবেষণার মূল লক্ষ্য ছিল 3টি বিষয়ের উপর: ব্রেনের প্রদাহ, নিউরো ইনফ্লামেশন কমানো, সেরিব্রাল ব্লাড ফ্লো স্বাভাবিক রাখা এবং নিউরাল সিগন্যাল পুনরায় সক্রিয় করার একটি কার্যকর পদ্ধতি তৈরি করা। এই 3টি দিককে কেন্দ্র করেই সে একটি সমন্বিত থেরাপি ডিজাইন করেছে। একটি স্বল্প মূল্যের ইনজেকশন ফর্মুলা, তার সাথে একটি নিউরো স্টিমুলেশন বেসড সাপোর্ট প্রোটোকল, যা ধীরে ধীরে রোগীর স্নায়বিক প্রতিক্রিয়া উন্নত করতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ফর্মুলার প্রায় সব উপাদানই স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য। বিদেশ থেকে উচ্চমূল্যের কোনো ওষুধ বা প্রযুক্তির উপর নির্ভর করতে হয় না। 4 বছরের এই পথ সহজ ছিল না। কখনো ল্যাবের ডেটা মেলেনি, কখনো হাইপোথিসিস ভুল প্রমাণিত হয়েছে, কখনো আবার নতুন করে শুরু করতে হয়েছে সবকিছু। কিন্তু আহিয়ান থামেনি। সে প্রতিটি ব্যর্থতাকে নতুন করে শেখার সুযোগ হিসেবে নিয়েছে। ধীরে ধীরে তার কাজ এগিয়েছে, আর এখন তার শেষ ধাপে এসে দাঁড়িয়েছে। পাশের রুম থেকে ত্রিধার মেসেজ পেয়ে আহিয়ানের ঘোর কাটল। আগামীকাল দুপুর 2টায় সিনিয়র ডাক্তারদের সাথে তার গবেষণার ব্যাপারে খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, তাই নিজের মাইন্ড ফ্রেশ রাখা অতি জরুরি। আহিয়ান এখানে আর দেরি না করে ল্যাব লক করে ত্রিধার কাছে গিয়ে শুয়ে পড়ল। সে ঘণ্টাখানেক আগে ত্রিধাকে ঘুম পাড়িয়ে রেখে ল্যাবে গিয়েছিল, কিন্তু মেয়েটা 1 ঘণ্টার মধ্যেই জেগে উঠেছে। ভারী শরীর নিয়ে মেয়েটার আজকাল ভালো ঘুম হয় না। রাতে কম হলেও 6 থেকে 7 বার সজাগ হয়। নিজের সকল চিন্তাভাবনার সমাপ্তি ঘটিয়ে আহিয়ান ত্রিধাকে বুকে আগলে চোখ বন্ধ করল। একটা সুন্দর সকাল। পাখির কলকাকলিতে মুখর হয়ে আছে ধরণী। রাতের তমসাকে বিদায় দিয়ে পূর্ব আকাশে সূর্যিমামা দেখা দিয়েছে। ত্রিধা ভোরে ঘুম থেকে উঠে নিজে নামাজ আদায় করেছে এবং আহিয়ানকে ডেকে মসজিদে পাঠিয়েছে। আহিয়ান মসজিদ থেকে ফিরে কিচেনে গিয়ে 2 কাপ কফি করে রুমে এসে দেখল ত্রিধা বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে পায়ের উপর বালিশ নিয়ে তার উপর বই রেখে লেখাপড়া করছে। সে 1 কাপ কফি ত্রিধার দিকে এগিয়ে দিয়ে আরেকটাতে নিজে চুমুক দিল। এটা আজকে নতুন নয়, গত 5 মাস ধরে এভাবেই চলছে। যেহেতু ত্রিধা ভার্সিটিতে যায় না, তাই আহিয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েই ত্রিধাকে পড়তে বসায়। সকাল 6টার দিকে কলিং বেল বাজতেই আহিয়ান গিয়ে দরজা খুলে দিল। দেখল রিনা ও মিলি এসেছে। তারা গত 5 মাস ধরে এই বাড়িতে কাজ করে। আহিয়ান ত্রিধার এই ছোট্ট সংসারে রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া থেকে শুরু করে যাবতীয় কাজ তারা দুজনেই করে। এখন আর সকাল সকাল টিয়া আসে না। টিয়া আসে 8টার দিকে, তবে সে ফিরে যায় আহিয়ানের বাড়ি ফেরার পর। আহিয়ান দরজা খুলে দিতেই রিনা ও মিলি সালাম দিয়ে কিচেনের দিকে চলে যায়, আর আহিয়ান চলে আসে ত্রিধার কাছে। এসে দেখে ত্রিধারানী ধীরে ধীরে বিছানা থেকে নেমে বাইরের দিকে আসছে।
আয়ান ওকে থামিয়ে দিয়ে বলল, কোথায় যাচ্ছ? আমি ওনাদের কি কি রান্না করতে হবে বলে আসি। তোমার এখন কষ্ট করে ওদিকে যেতে হবে না, তুমি আমাকে বলো, আমি বলে দিচ্ছি। উফ, আপনি পারবেন না, ওনাদেরকে আমার আরও কাজ বুঝিয়ে দেওয়ার আছে। আয়ান ত্রিধাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে বসো, আমি ওদেরকে ডেকে আনছি। কি আর করার, অবশেষে ত্রিধা বাধ্য মেয়ের মতো বসে রইল, আর আহিয়ান হেল্পিং হ্যান্ড দুজনকেই ডেকে আনলো। ত্রিধা ধীরে ধীরে ওদের আজকে কি কি করতে হবে সব কাজ বুঝিয়ে দিল। আহিয়ান চুপচাপ তাকিয়ে দেখলো তার পিচ্ছি আদুরে বউটাকে, যে একসময় সংসারের কোনো কাজই জানতো না, সে এখন দক্ষ হাতে পুরো সংসারটাকে সামলে রাখে। সকাল 8টার দিকে আহিয়ান একেবারে রেডি হয়ে ডাইনিং টেবিলে এসে বসেছে। ত্রিধা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। আহিয়ানের উপস্থিতি বুঝতে পেরে ফিরে তাকাতেই মুহূর্তে যেন মেয়েটার নজর আটকে গেল। আয়ান ভাইকে আজকে দুর্দান্ত সুন্দর লাগছে। সাদা শার্টের উপর ব্লু কালারের ব্লেজার পরেছে, চুলগুলো জেল দিয়ে উপরের দিকে সেট করা, হাতে চকচকে রোলেক্সের ঘড়ি, একদম অফিসিয়াল লোক। এই লোককে দেখে কেউ বলবেই না হসপিটালে পেশেন্ট দেখতে যাচ্ছে। একে দেখলে মনে হয় বড় কোনো বিজনেস ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যাচ্ছে। ত্রিধাকে তাকিয়ে থাকতে দেখে আহিয়ান ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? ত্রিধা নজর না ঘুরেই বলল, আমার কথা বাদ দিন, আগে বলুন আপনার কি ব্যাপার, সকাল সকাল এমন ড্রেসিং লুক নিয়ে কোথায় যাচ্ছেন? আহিয়ান ফ্রুট জুসের গ্লাসে চুমুক দিচ্ছিল। হঠাৎ করে ত্রিধার এমন কথা শুনে নাকে মুখে ওঠার উপক্রম। সে নিজেকে সামলে পড়ল, প্রতিদিন সকালে যেখানে যাই সেখানেই যাচ্ছি। ত্রিধা ঠোঁট ফুলিয়ে বলল, আমার বিশ্বাস হয় না। কেন, আজকে কি আমার পিঠে 2টা পাখা গজিয়েছে? ত্রিধাবার মুখ বাঁকিয়ে পড়ল, বউয়ের প্রেগনেন্সির সুযোগ নিয়ে হসপিটালে 2-4টা গার্লফ্রেন্ড নেই তো? ইয়াক, কি নোংরা কথা, হসপিটালে তাও আবার গার্লফ্রেন্ড, ছ্যা। ইস, এমন ভাব ধরে কথা বলছেন মনে হয় হসপিটালে পেশেন্ট ব্যতীত কোনো ইয়াং লেডি ডক্টর নেই। তিতার রাগি রাগি মুখের দিকে তাকিয়ে আহিয়ান ফিচেল হেসে বলল, তুমি এত হিংসুটে কেন বউ? 2-4টা প্রেম করলে কি এমন হয়? আমি তো আর বিয়ে করে বাড়িতে কাউকে আনছি না, তারা তাদের জায়গায়, তুমি তোমার জায়গায়। ত্রিধাবার তেলে বেগুনে চলে উঠে পড়ল, অন্য মেয়ের সাথে ঢলাঢলি করার যেহেতু এত শখ, তাহলে আপনি বরং বাড়িতেই নিয়ে আসুন, আর আমি চলে যাবো আমার বাপের বাড়িতে। ছি, কি ভাষা, তুমি চলে গেলে আমিও যাব। কোথায়? আমার শ্বশুর বাড়িতে। ত্রিধা তেতে উঠে পড়ল, আমার বাপের বাড়িতে আপনার কোনো জায়গা নেই। তাহলে আমি আমার বাপের বাড়ি যাব, আর তোমাকে ঘুমের মাঝে চুরি করে আমার রুমে নিয়ে আসবো। ইস, বললেই হলো, আমি আপনার রুমে যাব না। তোমাকে কষ্ট করে আসতে হবে না আমার মেয়ের আম্মু, আমি নিজেই তোমাকে কোলে তুলে নিয়ে আসবো। ত্রিধা প্রেগনেন্সির পর থেকে হঠাৎ রেগে যায়, আবার হঠাৎই অনেক আবেগী হয়ে কান্না করে। এখনও তাই ঘটল। সে রেগে গিয়ে চেয়ার ছেড়ে উঠতে চাইলে আচমকা পেটে মনে হয় বেবির নড়াচড়া করে উঠল। ত্রিধা মুহূর্তেই মৃদু আর্তনাদ করে আবারও বসে পড়ল। আহিয়ান পাশ থেকে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে জান, কোথাও ব্যথা পেয়েছ? ত্রিধা অভিমানে আহিয়ানের হাত ঝাড়া মেরে সরিয়ে দিল। সরুন তো, বাজে লোক, সকাল সকাল সেজেগুজে কোন মেয়ের সাথে না জানি দেখা করতে যাচ্ছে, এখন আবার বউ বাচ্চার জন্য দরদ দেখায়। আয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে পড়ল, উফ, বউ জাতি এত প্যারাজান লাগে বিয়েই করতাম না। ত্রিধা চোখ মুখ কুঁচকে বলল, কি বললেন আপনি? কোথায় কি বললাম? আমি তো শুনলাম আপনি বিড়বিড় করে কি যেন বললেন। কিছু বলিনি আমি, সত্যি। ত্রিদেবার অভিমানে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সেটা দেখে আহিয়ান হাত ঘড়িতে সময় দেখে বলল, সোনা পাখি, আমার লেট হচ্ছে, যেতে হবে, একবার এদিকে তাকাও। ত্রিধা অন্যদিকে তাকিয়ে থেকেই বলল, লেট হলে চলে যান, এখানে বসে থাকতে কে বলেছে? তুমি এদিকে তাকাবে না? না। আহিয়ান কয়েক সেকেন্ড চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে ত্রিধাকে পাজা কোলে তুলে রুমে যেতে যেতে বলল, গেট আপ চেঞ্জ করে গেলে খুশি? ত্রিধা ঠোঁট ফুলিয়ে জবাব দিল, না। তাহলে আগে বলুন আপনাকে আজকে অন্যরকম কেন লাগছে? আহিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরে আমার প্রিন্সেসের আম্মু, আজকে সিনিয়র ডক্টর ও কয়েকটা সিনিয়র সায়েন্টিস্টের সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ও, এবার তুমি থাকো, আমাকে বেরোতে হবে। না। কি না? আজকে যাওয়ার সময় এত বায়না কেন করছো? আপনি আগে বলুন আপনি কি নিয়ে এত গবেষণা করছেন? ত্রিধা, এখন কি এগুলো নিয়ে ডিসকাশন করার সময়? আমি তোমাকে বাড়ি এসে বলবো। ত্রিধা জেদ্দি গলায় বলল, আমি এখনই শুনতে চাই। আগে কেন এত জোর দিয়ে জানতে চাওনি?
আমার ইচ্ছে হয়নি। আপনি এখনই ছোট্ট করে বলুন। আয়ান হতাশ হলো এই মেয়ের কথাবার্তা শুনে। সে জানে এখন ত্রিধাকে না বলে সে আর বেরোতে পারবে না। আজকাল মেয়েটার জেদ অনেক বেড়েছে। দেখা যাবে ওর প্রশ্নের উত্তর না পেলে এখনই কান্নাকাটি শুরু করে দেবে। তাই সে ছোট্ট করে জানালো সব কিছু। ভবিষ্যৎ ডাক্তার হওয়ার সুবাদে লকড ইন সিনড্রোমের বিষয়ে পূর্ব থেকেই আইডিয়া আছে ত্রিধার। এমন একটা জটিল রোগের স্বল্প মূল্যে মেডিসিনের কথা শুনে সে বেশ অবাক হয়েছে। আর সবচেয়ে বেশি অবাক হয়েছে আয়ানের রিসার্চ শেষ পর্যায়ে শুনে। আয়ান যথাসম্ভব জানিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর ত্রিধা বসলো টিয়ার সাথে গল্প করতে। খানবাড়িতে সকাল থেকেই আজকে একটু বেশি তাড়াহুড়ো। মেঘ আজকে যাবে আহিয়ার বাড়িতে। হিমেল ও রিফাত ভিডিও কলে খানবাড়ির মানুষদের দেখলেই হাসে। মেঘ তো প্রতি সপ্তাহে একবার করে যায় নাতিদের দেখতে। তবুও যেন মন ভরে না। রিহানকে কতবার বলেছে ওদেরকে কয়েকদিন খানবাড়িতে এসে বেড়াতে দিতে, কিন্তু রিহানের একটাই কথা, সে ছেলেদের ছাড়া থাকতে পারবে না। সবাই তাকেও বলেছে ছেলেদের সাথে এসে থাকতে, কিন্তু সে তাও আসবে না। তাই মেঘ আবিরকেই একমাত্র মেয়ের জন্য ব্যাকুল হয়ে ছুটে যেতে হয় রাকিবদের বাড়িতে। আজকে মেঘ আহিয়াদের বাড়িতে যাবে শুনে আদিবা বায়না ধরেছে সে আজ স্কুলে যাবে না, সেও যাবে আহিয়াপুর বাড়িতে। আদিবার বয়স এখন 8 বছর। হাতে পায়ে বংশের বাকি লোকদের মতো বেশ লম্বা হয়েছে। সে এখন 3য় শ্রেণীর ছাত্রী। নতুন নতুন খালামণি হওয়ার বিষয়টা তাকে খুব আনন্দ দিচ্ছে। তাছাড়া হিমেল ও রিফাতের সাথে খেলতে তার ভীষণ ভালো লাগে। যদিও ওরা দুই ভাই এখনো বসতে পারে না, কিন্তু কেউ ওদের সামনে বসে কথা বললে হাত পা নাড়িয়ে খিলখিলিয়ে হাসে। রাকিব ও রিহান অফিস থেকে ফিরেই বাচ্চাদের সাথে সময় কাটায়। এই বাপ ছেলের জন্য হিমেল ও রিফাতকে সন্ধ্যার পর অন্য কেউ কোলে নিতে ভাগেই পায় না। এদিকে আব্রাহামের বয়স এখন 2 বছর। সে এখন গুটি গুটি পায়ে সারা বাড়ি দৌড়াতে পারে। মাঝে মাঝে কয়েকটা কথা স্পষ্ট বলে, আবার মাঝে মাঝে এলোমেলো। আবির ও তানভীর ভাতিজাকে ভীষণ আদর করে। আব্রাহাম নিজেও বড় পাপাদের জন্য পাগল। তবে সে সুযোগ পেলে আদিবার চুল টেনে দিতে একটুও কৃপণতা করে না। মাঝে মাঝে তো মেয়েটাকে হাতের খেলনা দিয়েও আঘাত করে দেয়। তখন আবার আদিবা কান্নাকাটি করে বাবা চাচাদের কাছে বিচার বসায়। দুপুর ঠিক 2টা। কনফারেন্স রুমে একা একা সিনিয়র ডক্টররা ও সায়েন্টিস্টরা এসে বসেছে। আয়ান দাঁড়িয়ে, হাতে ছোট্ট একটা রিমোট, চোখে টেনশন, কিন্তু ভেতরে আত্মবিশ্বাসী। হেড ডক্টর বললেন, অলরাইট ডক্টর মাহাদীপ, ইউ মে বিগিন। আয়ান হালকা মাথা নাড়িয়ে বলল, থ্যাংক স্যার। আমি আমার 4 বছরের গবেষণার কাজটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। রোগটার নাম সবাই জানেন, লকড ইন সিনড্রোম। এই রোগের মানুষ সব বুঝতে পারে, সব দেখতে পারে, শুধু শরীর নাড়াতে পারে না। রুমটা একদম চুপচাপ। আয়ান আবারও বলল, এই রোগের চিকিৎসা বহুত ব্যয়বহুল। আমাদের দেশের অনেক মানুষই এই চিকিৎসা নিতে পারে না, যার কারণে প্রতি বছরে হাজার হাজার মানুষ তার প্রিয় মানুষকে হারাচ্ছে। এই জায়গা থেকেই আমার কাজের শুরু। আয়ান কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে আবার বলল, শুরুটা আমি একাই করেছি, আমার ছোট্ট পার্সোনাল ল্যাবে। রাতের পর রাত জেগে শুধু একটা কথাই ভেবেছি, কিভাবে এই চিকিৎসাটা সকলে নাগালে আনা যায়। আয়ানের কথা শুনে কয়েকজন এপার থেকে ওপাশে তাকাচ্ছে। তাদের চোখে মুখে মুগ্ধতার ছাপ। এই অল্প বয়সে যুবকের মাথায় এমন চিন্তাভাবনা শুনে সকলেই অবাক। তখনই আহিয়ান আবার বলল, আমি মাত্র 3টা জিনিস নিয়েই কাজ করেছি, মস্তিষ্কের ভিতরের প্রদাহ কমানো, রক্ত চলাচল ঠিক রাখা, আর ধীরে ধীরে স্নায়ুর সিগন্যাল ফিরিয়ে আনা। একদল সিনিয়র ডক্টর মাথা নেড়ে বলল, তারপর? আহিয়ান বলল, এই 3টি জিনিস মিলিয়ে আমি একটি ইনজেকশন ফর্মুলা তৈরি করেছি। প্রাথমিক ফর্মুলেশন এবং ল্যাব টেস্টগুলো আমি নিজেই করেছি। আর পরবর্তীতে আমি কিছু সিনিয়র গাইডলাইনে ডেটাগুলো ভেরিফাই করেছি, যাতে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে কনফিডেন্টলি যেতে পারি। কিন্তু সবচেয়ে ভালো দিক হলো এই মেডিসিনের বেশিরভাগ উপাদান আমাদের দেশেই পাওয়া যায়, তাই খরচ অনেক কম রাখা সম্ভব। ওর দীর্ঘ কথা শুনে একজন বিদেশি সায়েন্টিস্ট প্রশ্ন করল, এটা কি টেস্ট করা হয়েছে? জি স্যার, ল্যাব টেস্টে ভালো রেজাল্ট পাওয়া গেছে। এখন আমরা 15 দিনের মধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালে শুরু করতে যাচ্ছি। ওর কথাগুলো সকলেই মনোযোগ দিয়ে শুনল। সেখানে সিনিয়র ডক্টর জামশেদ আলম আছে। তিনি মুগ্ধ হয়ে এই ইয়াং যুবককে দেখছেন। মিস্টার জামশেদ মাঝে মাঝে ভেবেই পান না, আয়নের মতো ট্যালেন্টেড ছেলের বন্ধু অলোক কীভাবে হলো। তার ছেলে অলোক জীবন নিয়ে ভীষণ উদাসীন। মিটিংয়ের টুকটাক সকলেই কথা বলছে এবং আহিয়ান গুছিয়ে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে। তার এমন গোছানো প্রেজেন্টেশন দেখে সকলেই মুগ্ধ। মিটিং যখন শেষের দিকে, তখনই একজন বয়স্ক বিদেশি সায়েন্টিস্ট ইংরেজিতে কিছু বলল, যার অর্থ, ডক্টর মাহাদীপ খান আহিয়ান, এ পর্যন্ত আপনার মেডিসিনের সব কিছু ঠিকঠাক আছে। ফাইনাল টেস্টের পর সব কিছু ঠিকঠাক হয় তাহলে আমরা আপনার ফর্মুলা কিনতে আগ্রহী। ওনার কথা শুনে সকলে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। আয়ান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে ধীর কণ্ঠে বলল, আম সরি স্যার, এই কাজটা আমি শুরু করেছিলাম একা, কিন্তু
উদ্দেশ্য তো একার ছিল না। কিছুক্ষণ থেমে অতঃপর আবার বলল, আমি চাই এই চিকিৎসাটা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য সহজলভ্য হোক। তাই আমি এই ফর্মুলা বিক্রি করতে চাই না। ছেলেটার এমন সরাসরি জবাবে পুরো রুম নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে হাততালিতে মুখরিত হয়ে উঠল কনফারেন্স রুম। একে একে সকল ডক্টর ও সায়েন্টিস্ট হ্যান্ডশেক করে বেস্ট অফ লাক জানালো। আহিয়ানও সকলকে থ্যাংক ইউ জানিয়ে মিটিং ক্লোজ করলো। এদিকে আহিয়ানের বাবা অর্থাৎ সাজ্জাদুল খান আবিরের কেবিনে হইচই পড়ে গেছে। দুপুর 2টার দিকে হঠাৎ আদি ও ইকবাল খান উপস্থিত হয়েছে আবিরের অফিসে। তারা সরাসরি আবিরের কেবিনে প্রবেশ করে দেখল রাকিব, রাসেল, মোবারক ও আবির একসাথে বসে সামনের দেয়ালের দিকে তাকিয়ে আছে। দেয়ালের স্ক্রিনে প্রজেক্টের মাধ্যমে ভেসে উঠছে আহিয়ানের মিটিংয়ের লাইভ ভিডিও। আসলে আবির আগেই ল্যাপটপের সাথে প্রজেক্টর কানেক্ট করে রেখেছিল। ভিডিও কলটা সরাসরি স্ক্রিনে চালু করা ছিল, যাতে সকলেই আহিয়ানের প্রেজেন্টেশন দেখতে পারে। ঘরের ভিতরে সকলেই নীরবে বসেছিল। কারো চোখে গর্ব, কারো চোখে উৎকণ্ঠা, আবার কারো চোখে গভীর আবেগ। এটা শুধু একটা মিটিং ছিল না, ছিল আহিয়ানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তানভীর, আবির ও ইকবাল খান ঢুকে থেমে গেলেন। দেয়ালে চোখ রাখতেই বুঝে গেল তারা দেরি করেনি। ভাইয়ের সাথে একমাত্র ভাতিজার প্রেজেন্টেশন দেখার জন্য তারা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে ছুটে চলে এসেছে। ধীরে ধীরে সকলে এসে বসল। সকলেই চোখ স্থির রেখে দেখছে স্ক্রিনে। আহিয়ানের প্রতিটা কথা লাইভে শুনছে, অনুভব করছে এই ছেলে একজন ডাক্তার নয়, তাদের গর্ব। আদি আবিরের কাঁধে হাত রেখে বলল, দেখছো ভাইয়া, তোমার ছেলে কাজটা কি করেছে? আমি তো আগেই বলেছিলাম আহিয়ান একদিন নিজেকে ঠিক প্রমাণ করবে। রাসেল আবিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কংগ্রেচুলেশন বন্ধু, আহিয়ানের মতো একটা অ্যাটম বম জন্ম দেওয়ার জন্য। ছেলে তো এক গোলে বাজিমাত করে দিয়েছে সবকিছু। আবির গভীর কণ্ঠে বলল, আমার সুনাম করছিস নাকি বদনাম? রাসেল ফিচেল হেসে বলল, তোর বদনাম করলাম, কিন্তু ছেলের সুনাম। ওদের কথা শুনে রুমের উপস্থিত সকলে হেসে দিল। ধীরে ধীরে সময় এগোচ্ছে। একদিকে আহিয়ান তার প্রফেশনাল লাইফ নিয়ে প্রচুর ব্যস্ত, অন্যদিকে ত্রিধার এক্সাম শুরু হয়েছে। এর মাঝে সামনের মাসে মেয়েটার ডেলিভারি ডেট। আহিয়ান ভীষণ চিন্তিত সবকিছু নিয়ে। সবকিছু একসাথে কেন হতে হলো সেটাই সে ভেবে পায় না। কিন্তু একটা সত্যি কথা, অনাগত সন্তান সৌভাগ্যের প্রতীক হয়ে এসেছে তাদের জন্য। যেদিন প্রথম পৃথিবীতে আসার সংকেত দিল, সেদিনে খানবাড়ির সাথে আহিয়ানের সকল মনোমালিন্য ঠিক হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে তাদের গবেষণার সফলতা দেখা দিয়েছে। এই তো আর মাত্র কয়েকটা দিন, তারপর সকল কষ্ট সার্থক হবে। এর মাঝে ত্রিধার ডাক্তারি পড়ার দীর্ঘ যাত্রা অবসান ঘটবে। তারপর মেয়েটা ইন্টার্নশিপ করে পুরোপুরি ডাক্তার হয়ে যাবে। এই বছরে সে এত কিছু পেয়েছে, তার অনাগত সন্তানকে সৌভাগ্যের প্রতীকের খেতাবটা দিয়ে সে কি ভুল করেছে কিছু? মোটেও না। তাদের জীবনে তাদের প্রিন্সেস একটা জাদুর কাঠি নিয়ে এসেছে। ত্রিধার এক্সাম শেষ হয়েছে 3টা। তার সাথে বন্যা প্রতিদিন এক্সাম হলে যায়। তানভীর ও বন্যা আপাতত মেয়ের সাথে আহিয়ানদের বাড়িতেই থাকছে। আহিয়ান ঠিকঠাক বাড়িতে থাকতে পারছে না ব্যস্ততার কারণে। এদিকে ত্রিধার ডেলিভারি ডেট এগিয়ে আসছে। এর মাঝে আবার পরীক্ষা, কখন কি হয়ে যায় কে জানে। একমাত্র মেয়েকে কয়েকটা কাজের লোকের ভরসায় তানভীর ও বন্যা কিভাবে ছাড়বে? যদিও তারা সর্বক্ষণ চিন্তিত একমাত্র মেয়ের জন্য। আয়ানকেও ওরা অনেকবার বলেছে ত্রিধাকে 1 মাসের জন্য খানবাড়িতে দেওয়ার জন্য। ডেলিভারির পর না হয় নিয়ে আসবে, কিন্তু ছেলেটা তো মানলই না। উল্টো তার বাবাকে দিয়ে বলে পাঠিয়েছে শ্বশুর শাশুড়ি যেন 2 মাসের জন্য তাদের বাসায় থাকে। তানভীর বড় ভাই ও মেয়ে জামাইয়ের কথা ফেলতে পারে না। স্বামী স্ত্রী দুজনেই এখন আহিয়ানের বাসায় থাকে। তানভীর এখান থেকে প্রতিদিন অফিসে যায় এবং বন্যা মেয়ের খেয়াল রাখে। এর মাঝে মেঘসহ খানবাড়ির সকলেই প্রায় প্রায় ত্রিধাকে দেখে যায়। আহিয়ান একজন ড্রাইভার রেখেছে যে প্রতিদিন ত্রিধা ও মাম্মামকে পরীক্ষার হলে নিয়ে যায় এবং নিয়ে আসে। আহিয়ান ব্যস্ততার কারণে খুব কম সময়ই থাকে। অনেক রাত করে বাড়ি ফেরে, মধ্যরাত পর্যন্ত ল্যাবে কাটায়। 4 থেকে 5 ঘন্টা ঘুমিয়ে সকালবেলা আবারও বেরিয়ে যায়। আজকের সকালটা অন্যরকম। ড্রাইভার ত্রিধা ও তার মামামকে এক্সাম হলে দিয়ে এসেছে। যেহেতু ত্রিধা অসুস্থ, তাই বন্যা সময় নিয়ে মেয়েকে হলে নিয়ে আসে। ত্রিধাকে এই অবস্থায় ওয়েটিং রুমে বই নিয়ে পড়তে দেখে সকলেই বেশ অবাক হয়। অনেকের গার্ডিয়ান এসে তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে। মেয়েটা হাসি মুখে সকলকে জবাব দেওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও কেন জানি মাঝে মধ্যে মেজাজটা গরম হয়ে যায়। তখন বন্যা সবকিছু ম্যানেজ করে। ত্রিধা হলে আগে আসার কারণে তার বান্ধবীরা কেউ নেই, তাই চুপচাপ পড়ার রিভিশন দিচ্ছে। এমন সময় শোভা, নীল ও জুই এসে তাদের পাশে বসলো। ওদের বন্ধুদের একসাথে গল্প করতে দেখে বন্যা পাশে বসে থাকা একজন গার্জিয়ানের সাথে কথা বলছিল। এমন সময় ওদের বন্ধুর টিম যোগ হলো, নাজমুল, আশিক ও সজীব। প্রায় বছর হয়ে গেছে তাদের আর আগের মতো আড্ডা দেওয়া হয় না। সেটা নিয়ে সকলের মুখে চোখে আফসোস। এই পরীক্ষাটার পরে সকলেই তো প্রফেশনাল লাইফে ব্যস্ত হয়ে যাবে, তখন সকলের সাথে আগের মতো আর সাক্ষাৎ হবে না। সকলে প্ল্যান করলো সপ্তাহে একদিন তখন তারা রিইউনিয়ন করবে। কথায় কথায় ত্রিধা জুইয়ের উদ্দেশ্যে বলল, জুই, তোর সাথে কি মেহেদি ভাইয়া এসেছে নাকি আন্টি এসেছে? জুই মুখ ভার করে বলল,
মেহেদি তো গেটে নামিয়ে দিয়ে চলে গেছে। সে এখন এহসান ভাইয়ের জায়গায় সিনিয়র অফিসারের দায়িত্ব পালন করছে। বেচারা অনেক ব্যস্ত। ত্রিধা ভ্রু কুঁচকে বলল, কেন? ওই লোক কি চাকরি ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে? কেন, তুই জানিস না? উনি তো আর... সজীব জুইকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, আর কিছুক্ষণ পর পরীক্ষা। তোরা মেয়েরা এত কথাবার্তা কিভাবে বলিস? কথা কম বললে ব্রেন পরিষ্কার থাকে। নাজমুল সজীবকে সাপোর্ট দিয়ে বলল, আরে বন্ধু আর কইস না। মেয়ে মানুষ আর চিংড়ি মাছ একই জিনিস, দুইটার মাথায় গু থাকে। ওর কথা শুনে জুই হাতের স্কেল দিয়ে নাজমুলের পিঠে কয়েকটা বাড়ি মারল। আশিক সবাইকে থামিয়ে দিয়ে বলল, আরে তোরা ত্রিধার সামনে মারামারি করিস না। আল্লাহ না করুক মেয়েটার গায়ে লেগে যেতে পারে। তখন ডক্টর মাহাদীপ খান আহিয়ান তোদেরকে জীবিত অবস্থায় পোস্টমর্টম করবে। নীল হাত ঘড়িটায় সময় দেখে বলল, সকলে চল, হলে ঢোকার সময় হয়ে গেছে। সবাই উঠে দাঁড়ালো। শোভা ও নীল বন্যার কাছ থেকে বিদায় নিয়ে ত্রিধাকে ধীরে ধীরে ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। এমন সময় ত্রিধা কিছু একটা ভেবে জুইকে বলে উঠল, জুই, তুই আমার হয়ে এহসান নেওয়াজকে আজকে একটা কথা বলে দিবি? জুই শূন্য চোখে তাকায় ত্রিধার দিকে। ত্রিধা আবারও বলে, ওনাকে বলে দিবি সময়ের শূন্যস্থানটাকে প্রকৃতি পূরণ করে দেয়। তাহলে সে কেন শূন্য থাকবে? নতুন কাউকে নিয়ে নতুন জীবন শুরু করতে বলিস। আমি দোয়া করি তার জীবনে হাজার সুখের বর্ষণ হোক। ত্রিধার কথা শুনে সকলে যেন থমকে গেল। জুয়ের মুখ দিয়েও কথা বেরোচ্ছে না, চোখগুলো ছলছল করছে। সেটা দেখে নাজমুল গলা খাকারি দিয়ে বলল, জুই বলে দেবে, এখন তাড়াতাড়ি চল, আমাদের লেট হয়ে যাচ্ছে। প্রতিদিনের ন্যায় আজকেও আয়ানের বিকালটা অদ্ভুত রকমের ব্যস্ত। হাসপাতালের করিডোর জুড়ে ছুটে চলছে নার্স, ইন্টার্ন, ওয়ার্ড বয়। কোথাও স্ট্রেচারে রোগী যাচ্ছে, কোথাও ডাক্তারদের তাড়াহুড়ো করে আলোচনা। চারপাশে অ্যান্টিসেপটিকের গন্ধ আর মানুষের উৎকণ্ঠার মিশ্রণে এক অদ্ভুত পরিবেশ। এই ব্যস্ততার মাঝেই রাউন্ড শেষ করে নিজের কেবিনে ঢুকলো আহিয়ান। দরজা বন্ধ করতেই যেন এক মুহূর্তের জন্য সব শব্দ বাইরে থেমে গেল। সে ধীরে ধীরে চেয়ারে বসে চোখ বন্ধ করল। গলায় ঝুলে থাকা স্টেথোস্কোপটা খুলে টেবিলে রেখেই তাকালো ঘড়ির দিকে। মাত্র 10 মিনিট রেস্ট করার সময় পাবে সে। তারপর একটা এমার্জেন্সি পেশেন্টের জন্য আবারও যেতে হবে। সে মাথাটা চেয়ারের পেছনে হেলিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেলল। মনের ভেতর একসাথে হাজারটা চিন্তা। মিটিং, রিসার্চ, ত্রিধার এক্সাম, ডেলিভারি, সব একসাথে কেন আসতে হয়? নিজের মনেই বিড়বিড় করে উঠল সে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শুনে আয়নের কপালে ভাঁজ পড়ল। সে কিছুটা বিরক্ত মুখে বলল, কাম ইন। দরজা খুলে ভেতরে ঢুকতেই আয়ান চোখ কপালে তুলে তাকালো। তোরা? রুমে ঢুকেছে একসাথে রিহান, মৃদুল, অলোক আর নির্জন। রিহান হেসে বলল, খিরে ডাক্তার সাহেব, এত ব্যস্ত হয়ে গেছিস যে পুরনো বন্ধুদের চিনতেও পারছিস না আজকাল। মৃদুল সোফায় বসতে বসতে বলল, আমি তো এতক্ষণ ভয়ে ছিলাম যদি আবার বড় ডাক্তার সাহেবের সাথে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট লাগে। অলোক ফিচেল হেসে বলল, খিরে, তোর রিসার্চ এখন আন্তর্জাতিক লেভেলে চলে গেছে শুনলাম। আমাদের মতো সাধারণ মানুষদের সাথে কথা বলবি তো? নির্জন চুপচাপ দাঁড়িয়ে হালকা হাসল। আয়ান চোখ ছোট করে তাকিয়ে বলল, তোদের কি আর কোনো কাজ ছিল না? হাসপাতাল কি আড্ডাখানা নাকি? রিহান সামনে এগিয়ে এসে বলল, আড্ডা দিতে আসিনি, তোকে দেখতে এসেছি। পরিস্থিতিটা আরও হালকা করতে নির্জন বলল, আচ্ছা বাদ দে, আমরা তো এসেছি একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। আহিয়ান ভ্রু কুঁচকে বলল, কি কাজ? রিহান হেসে বলল, আজকে রাতে ফ্রি থাকবি? একটু বসবো সবাই মিলে। আহিয়ান ঘড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আজকে পারবো না, খুব গুরুত্বপূর্ণ একটা কেস আছে, তারপর আবার ল্যাবে যেতে হবে। মৃদুল মজা করে বলল, দেখেছিস, বউ বাচ্চা রিসার্চ নিয়ে আয়ান কত ব্যস্ত। আমাদের বন্ধুর আর সময় নেই। আয়ান মুচকি হেসে বলল, ফ্রাইডে তোদের সাথে আড্ডা দিব, প্রমিস। আয়ানের ব্যস্ততা বুঝতে পেরে নির্জন বলল, ঠিক আছে, সেটা না হয় দিস, কিন্তু আজকে এসেছি অন্য ব্যাপারে। সামনের সপ্তাহে আমার এঙ্গেজমেন্ট, তার 2 মাস পর বিয়ে। ভাবি অসুস্থ সেটা আমি জানি, কিন্তু এঙ্গেজমেন্টে তুই অবশ্যই উপস্থিত থাকবি। পরবর্তীতে বউ বাচ্চা নিয়ে বিয়ে দেয়। আয়ান আশ্চর্য কণ্ঠে বলল, তোর বিয়ে? মেয়েকে? না মানে তুই তো বলেছিলি। জানি, কিন্তু বাড়িতে আম্মু অসুস্থ, সে আমার বিয়ের জন্য ব্যাকুল হয়ে উঠেছে, তাই তার পছন্দ করা মেয়েকে বিয়ে করছে। ওর কথা শুনে আয়ান ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল, ভালো করেছিস, আর কত সিঙ্গেল থাকবি। নির্জন আর কিছু বলল না, নিচের দিকে তাকিয়ে মৃদু হাসল। আয়ান সকলকে কফি অফার করলেও কেউ এখন কফি খেতে চাইল না। বন্ধুর সাথে কথা বলার মাঝেই আয়ান রিহানের উদ্দেশ্যে বলল, হিমেল, রিফাত কেমন আছে? রিহান চিন্তিত কণ্ঠে বলল, আরে আর বলিস না, এক ভাই ঠান্ডা লাগলেই আরেক ভাইয়ের ঠান্ডা লেগে যায়। একজনের জ্বর আসলে ঘণ্টাখানেক পরেই আরেকজনেরও জ্বর আসে।
তোর বোন তোদের দুই ভাইকে সামলে ক্লান্ত। এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে আন্টি কত কষ্ট করে তোদের দুইজনকে একসাথে বড় করেছে। ওদের কথার মাঝেই আবারও দরজায় নক করলো কেউ। আয়ান অনুমতি দিতেই একজন নার্স ভেতরে এসে বলল, স্যার, 304 নম্বর রুমের 12 নম্বর বেডের পেশেন্ট কেমন জানি করছে। আয়ান সাথে সাথে উঠে দাঁড়ালো, স্টেথোস্কোপটা হাতে নিয়ে বলল, তোরা বস, আমি আসছি। রিহান হেসে বলল, না রে, আমরা চলি, তুই তোর কাজে মন দে। বের হতে হতে মৃদুল বলল, আর হ্যাঁ, নিজের যত্ন নিস। আয়ান শুধু মাথা নাড়ল। বন্ধুরা বেরিয়ে গেলে 1 সেকেন্ডও দাঁড়িয়ে রইল না সে। দ্রুত পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। ওই পেশেন্টটি তার জন্য অনেক ইম্পর্টেন্ট। করিডোরটা আগের থেকেও যেন বেশি ব্যস্ত লাগছে। নার্সরা একে অপরকে ডেকে উঠছে, কেউ ফাইল নিয়ে ছুটছে, কেউ আর পেশেন্টের পাশে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে আছে। কিন্তু এসবের দিকে তার কোনো খেয়াল নেই। তার মাথায় এখন একটাই চিন্তা, 304 নম্বর রুম। দ্রুত হেঁটে পৌঁছে গেল সে। রুমের সামনে এসে দেখল দুজন নার্স আর একজন জুনিয়র ডাক্তার ইতিমধ্যেই পেশেন্টকে ঘিরে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই নার্স বলল, স্যার, পেশেন্ট হঠাৎ করে হেভি ব্রিদিং শুরু করছে আর মাথা নাড়ানোর চেষ্টা করছে। আহান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কিছু একটা বোঝার চেষ্টা করল। অতঃপর সে দ্রুত পেশেন্টের পাশে গিয়ে দাঁড়ালো। বেডে শুয়ে থাকা লোকটার চোখ দুটো ঘোলা, ভেতরে আতঙ্ক স্পষ্ট। শ্বাস প্রশ্বাস দ্রুত, বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে। আয়ানের এক সরকারি কর্মকর্তার খাতিরে এই পেশেন্টের সাথে তার পরিচয় হয়। লোকটা মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনকারী। মাসের পর মাস বিছানায় পড়ে আছে। সব বুঝতে পারে কিন্তু কিছু বলতে পারে না। লকডিন অবস্থায় বন্দি এক জীবন্ত মানুষ। ছেলেমেয়েরা বাবার চিকিৎসার জন্য যথাসম্ভব টাকা পয়সা খরচ করেছে, কিন্তু বাকিটা তাদের চেষ্টারও বাহিরে। আয়ান তাদের থেকে বন্ড পেপারে সই নিয়ে বিনামূল্যে তার তৈরিকৃত ইঞ্জেকশনটি পেশেন্টের শরীরে প্রয়োগ করে। পেশেন্টের পরিবারের একটাই কথা, এভাবে মাসের পর মাস হসপিটালের বিছানায় পড়ে থেকে তাদের বাবা এমনিতেই মারা যাবে, তার চেয়ে ভালো এই ডক্টরের কথা শুনে একটা রিস্ক নেওয়া হয়ে যায়। তারা আয়ানের রিসার্চের বিষয়ে সব জেনে শুনেই এই রিস্ক নিয়েছে। আয়ান ধীরে ঝুঁকে পেশেন্টের চোখের দিকে তাকালো, তারপর নরম কণ্ঠে বলল, মিস্টার করিম, ক্যান ইউ হিয়ার মি? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? লোকটার চোখে যেন হালকা একটা পরিবর্তন এলো। সে আবারও বলল, রিল্যাক্স, আমি আছি, আপনি তো চাপ নেবেন না, ধীরে ধীরে চেষ্টা করুন। তারপর সে নার্সদের দ্রুত নির্দেশ দিল কিছু কাজ করার। আয়ানের কথা অনুযায়ী নার্সরা সাথে সাথেই চিকিৎসা শুরু করে দিল। আয়ান নিজের হাত দিয়ে পেশেন্টের পালস চেক করল। তারপর লক্ষ্য করল লোকটি মাথা খুব হালকা করে ডান বাম করার চেষ্টা করছে। আয়ান প্রথমে থমকে গেল, অতঃপর পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়র ডাক্তার উদ্দেশ্যে বলল, ডিড ইউ সি দ্যাট? পাশের ডাক্তার অবাক হয়ে বলল, স্যার, হি ইজ ট্রাইং টু মুভ। কয়েক সেকেন্ডের জন্য পুরো রুমটা নিস্তব্ধ। তারপর আবার পেশেন্টটা চেষ্টা করলো। এবার একটু বেশি স্পষ্টভাবে মাথাটা সামান্য কেঁপে উঠল। সেটা দেখে যেন আয়ানের বুকের ভেতর ধক করে উঠল। সে ধীরে ধীরে পেশেন্টের কাঁধে হাত রাখল। গুড, ভেরি গুড, চেষ্টা চালিয়ে যান। তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছে। কয়েক মিনিটের মধ্যে শ্বাস প্রশ্বাসও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। মনিটরের শব্দগুলো আগের মতো স্ট্রিটি হয়ে গেল। এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। জুনিয়র ডাক্তার ফিসফিস করে বলল, স্যার, এটা কি পসিবল? আয়ান চোখ সরাল না পেশেন্টের দিক থেকে। খুব ধীরে বলল, রেসপন্স শুরু হয়েছে। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। মনের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। 1 সপ্তাহ আগে সে নিজের তৈরি ইঞ্জেকশনটা প্রথমবার এই মানুষটার শরীরে প্রয়োগ করেছিল, তবে সব কিছু গোপনে। হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত ডাক্তার ছাড়া কেউ জানে না, কারণ এই রিস্ক যদি ব্যর্থ হয় তাহলে সব শেষ। কিন্তু আজ পেশেন্টের এই ছোট্ট নড়াচড়া, এই সামান্য সাড়া, এটাই তার 4 বছরের পরিশ্রমের প্রথম আলো। সে ধীরে চোখ বন্ধ করে 1 সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর খুব নিচু স্বরে বলল, থ্যাংক গড। পাশ থেকে এক সিনিয়র ডাক্তার এগিয়ে এসে বলল, ডক্টর মাহাদীপ, দিস ইজ রিমার্কেবল। আয়ন এবার সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে এখন আর টেনশন নেই, আছে দৃঢ়তা। সে শান্ত কণ্ঠে বলল, উই আর নট ডান ইয়েট, বাট উই আর অন দ্য রাইট ট্র্যাক। তারপর পেশেন্টের দিকে তাকিয়ে আবার বলল, আপনি পারবেন, ধীরে ধীরে সব পারবেন। লোকটার চোখের কোণ ভিজে উঠেছে। সে কিছু বলতে পারছে না, কিন্তু তার দৃষ্টি সব বলে দিচ্ছে। বাইরে তখন সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে, আর এই ছোট্ট রুমের ভেতরে একটা অলৌকিক আশার আলো জ্বলে উঠেছে। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে কাক ভেজা হয়ে আয়ান বাড়িতে ফিরল। এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখল ড্রয়িং রুমে মামা আর মামনি বসে আছে। আয়ানকে ভেতরে প্রবেশ করতে দেখে তানভীর এগিয়ে এসে বলল, আজকে এত রাত হলো যে? ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই লেট হয়েছে। কিন্তু তোমরা এখনো জেগে আছো কেন?
এবার বন্যা এগিয়ে এসে বলল, তোর অপেক্ষায় ছিলাম, ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। ত্রিধা খেয়ে ঘুমিয়েছে? হ্যাঁ, আজকে ওর শরীরটা বেশি ভালো না, সন্ধ্যা থেকে কয়েকবার বমি করেছে। আল্লাহ আল্লাহ করে পরীক্ষা কয়টা শেষ করতে পারলেই শান্তি। আয়ান পুরো কথা শুনে বনের উদ্দেশ্যে বলল, আমিও সেই অপেক্ষায় আছি। মেয়েটা বাড়ি থেকে বের হলে এই টেনশনে কাজে মন বসাতে পারি না। তানভীর আয়ানের কাঁধে হাত রেখে বলল, তুই এত টেনশন করিস না, তোর মামুনি তো সারাক্ষণ ত্রিধার কাছেই থাকছে, যে কোনো প্রয়োজনে সঙ্গে সঙ্গে তোকে কল দেবে। আয়ান সম্মতি জানিয়ে মামুনির দিকে তাকিয়ে আবারও বলল, মামুনি, নানান কাজে বাড়ি ফিরতে আমার প্রায়ই অনেক রাত হয়। তুমি আমার জন্য টেবিলে খাবার বেরিয়ে গিয়ে ঘুমিয়ে থাকবে। প্রতিদিন রাত জাগলে তুমি অসুস্থ হয়ে পড়বে। বন্যা মৃদু হেসে বলল, সমস্যা নেই বাবা, আমার কিছু হবে না। ডাক্তার কি তুমি নাকি আমি? আমি যেহেতু বলেছি রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার মানে সেটাই। আহ্যানের কথা শুনে তানভীর ও বন্যা মৃদু হাসল। অতঃপর আহিয়ান গেল বেডরুমের দিকে। ভেতরে প্রবেশ করে দেখল ত্রিধা ঘুমাচ্ছে। সে সরাসরি ওয়াশরুমে গিয়ে গোসল করে ড্রয়িং রুমে এলো ডিনার করতে। ডিনার শেষ করে রুমে যেতেই দেখল ত্রিধা ঘুম থেকে জেগে গেছে। আহিয়ানকে দেখে মেয়েটা মৃদু কণ্ঠে বলল, আপনি এসেছেন? আহিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে ত্রিধার পাশে শুয়ে পড়ল। অতঃপর মেয়েটার মাথা নিজের বাহুতে রেখে আলতো করে বুকে জড়িয়ে বলল, এখন কেমন লাগছে? ত্রিধা আহিনের বুকের কাছে টি শার্টে নাক মুখ ঘষে বলল, আমার কিছু ভালো লাগছে না, কেমন জানি দম বন্ধ করা অস্বস্তি লাগছে। আহিয়ান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এ সময় একটু অমন লাগবেই, সব ঠিক হয়ে যাবে। মেয়েটা মুখ ভার করে বলল, আপনি ফিরতে এত দেরি করলেন কেন? তখনই আহিয়ান ত্রিধাকে বালিশে শুইয়ে মুখের ওপর হালকা ঝুঁকে বলল, জানো আজকে কি হয়েছে? মেয়েটা কণ্ঠে আগ্রহ নিয়ে জলজলে চোখে তাকিয়ে বলল, কি? আমি যে পেশেন্টের উপর আমার ইঞ্জেকশন এবং থেরাপি অ্যাপ্লাই করেছি, সে রেসপন্স করেছে। ত্রিধা খুশিতে চেঁচিয়ে উঠে বলল, সত্যি? আরে আস্তে, এ সময় তোমার এত জোরে চেঁচামেচি করা ঠিক না। ত্রিধা দমে যেতেই আহিয়ান মেয়েটার নাকে নাক ঘষে বলল, বিশ্বাস করো, আমি জীবনেও ভাবিনি এত তাড়াতাড়ি রেসপন্স করবে, কিন্তু তবুও ভাগ্য আমাদের সহায় হয়েছে। এখন শুধু ওনার সুস্থ হওয়ার অপেক্ষা। শহরের ব্যস্ত নগরী সারাদিনের হৈহুল্লোড় কাটিয়ে ধরণীতে নামিয়ে এনেছে নীরব রাত। রিহানের কিছুতেই ঘুম আসছে না। বিয়ের পর থেকে সে কি তার আহিয়া পাখিকে ছেড়ে কখনো ঘুমিয়েছে? ঘুমায়নি তো। কিন্তু গত 1 মাস যাবৎ খাটের এক কোণায় থাকে রিহান, আরেক কোণায় আহিয়া, আর মাঝখানে হিমেল ও রিফাত ঘুমায়। বউটাকে কাছে পাওয়া তো দূরের কথা, একসাথে ঘুমায়নি পর্যন্ত 1 মাস। আহিয়া পাখিটাও হয়েছে হাড় বজ্জাত মহিলা, একটু কাছে ডাকলেই ছেলেদের উচিলায় পালায় পালায় করে। রিহান নাক মুখ কুঁচকে উঠে বসল। কিছু একটা ভেবে হালকা ঝুঁকে বড় ছেলের কপালে চুমু এঁকে দিয়ে ছেলেকে কোলে করে নিয়ে দোলনায় শোয়ালো। অতঃপর ছোট ছেলেকেও একইভাবে চুমু দিয়ে কোলে নিতে গেলেই ওয়া ওয়া বলে কেঁদে উঠল। ছেলের কান্নার শব্দে আহিয়া তড়পড়েই উঠে বসল। দেখল রিহানের কোলে রিফাত, কিন্তু হিমেল কোথাও নেই। হঠাৎ করে ঘুম থেকে উঠে মেয়েটা তো কিছুই বুঝতেই পারছে না। সে তাড়াহুড়ো করে রিহানকে জিজ্ঞেস করল, হিমেল কই রিহান? আপনি কি করছেন আমার ছেলেকে? রিহান আহিয়াকে শান্ত করতে বলল, হিমেলকে আমি দোলনায় শুয়ে দিয়েছি। আহিয়া ভ্রু কুঁচকে বলল, কেন? রিহান রিফাতকে দোলনায় শুয়ে দিতে দিতে বলল, আমার বউয়ের সাথে ওরা কেন ঘুমাবে? এটা কেমন ধরনের কথাবার্তা রিহান? আমি তো ওদের মা নাকি? রিহান বিছানায় বসে আয়াকে পেছন থেকে জাপটে ধরে বলল, বাচ্চা ছেলে দুইটাকে 2টা বউ কিনে এনে দেবো, তাহলে যদি তারা অন্তত আমার বউটাকে ছাড়ে। ওর কথা শুনে আয়া খিলখিলে হেসে উঠল। সেটা দেখেই রিহান মেয়েটার গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে বলল, আই মিস ইউ জান। আয়া কিছু বলবে তার আগে রিফাত আবারও কেঁদে উঠল। সেটা দেখে রিহান নাক মুখ কুঁচকে আয়ার দিকে তাকিয়ে বলল, তোমার ছোট ছেলেকে একটু শাসন করো, বজ্জাত পোলা বাপ মায়ের রোম্যান্সে ডিস্টার্ব করে। ছেলে কি আমার একার? রেহান ছেলেদের দিকে তাকিয়ে বলল, হিমেল আমার ছেলে, তাই বাপের মতো ভদ্র হয়েছে, ছোটটা হয়েছে মায়ের মতো দুষ্টু। আহিয়া উঠে গিয়ে রিফাতকে কোলে নিয়ে বলল, একদম আমাদের মা ছেলের নামে বদনাম ছড়াবেন না। দেখতে দেখতে শেষ হয়ে গেল ত্রিধার সকল এক্সাম। আজকেই তার শেষ পরীক্ষা ছিল। এক্সাম শেষ করে তারা হলের বাইরে আসতেই নীল এগিয়ে এসে বলল, চল শহীদ মিনার চত্বরে যাই, সেখানে আমি নাজমুল সজীব আশিককেও আসতে বলেছে। শোভা ত্রিধার দিকে তাকিয়ে বলল, কি এমন কথা বলবি? এখানেই বল, ত্রিধা আবার কষ্ট করে সেখানে যাবে? নীল স্বাভাবিক কণ্ঠে বলল, অনেক ইম্পর্টেন্ট কথা, তোদের সবাইকে একসাথে বলতে চাই, বেশি সময় নিব না, 5 মিনিট হলেই চলবে। ওর কথায় গুরুত্ব বুঝতে পেরে ত্রিধা বলল, চল আমি যাচ্ছি। অতঃপর ত্রিধা নিজের মামামকে ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে
ধীরে ধীরে এগিয়ে যায় শহীদ মিনারের দিকে, যেখানে একসময় তাদের একসাথে অনেক আড্ডা হতো। কত হাসি খুশি খুনসুটিতে কেটেছে দিনগুলো। ভার্সিটির লাইফটা যেন দেখতে দেখতেই শেষ হয়ে গেল। ভার্সিটির আনাচে কানাচে বন্ধুদের একসাথে বসে আড্ডা দেওয়া আর হবে না। নাজমুনের কণ্ঠে গানও শোনা হবে না। নীল আর আশিকের মারামারি দেখা হবে না। জীবনের সবচেয়ে মধুময় স্মৃতি বোধহয় এখানে রেখেই সবার মতো সবাই বিদায় নেবে আজ। ওরা যেতেই দেখলো শহীদ মিনারের সিঁড়িতে ওদের 3 ছেলে বন্ধু বসে আছে। ত্রিধাকে দেখে নাজমুল সিঁড়িতে ফুঁ দিয়ে ধুলা সরিয়ে বসতে দিল। জুই ও শোভার সাহায্যে মেয়েটা ধীরে ধীরে বসল। সকলের মনই আজকে বেশ খারাপ। জুই তো ছলছল করে বলেই উঠল, আমাদের কি আর এভাবে কখনো আড্ডা দেওয়া হবে না? ওর মুখ থেকে কথা শুনে সকলের কণ্ঠ যেন ভারী হয়ে আসছে। সজীব গলা খাঁকারি দিয়ে বলল, হবে না কেন? চাকরির সূত্রে হলেও তো সবাই একই শহরে থাকবো। মাঝে মধ্যে একজন দায়িত্ব নিয়ে সবাইকে কল করে দেখা করতে বলবি, ব্যাস এক কলে ছুটে আসবো সবাই। নীল চোখে পানি ছেড়ে দিয়ে বলল, তোদের কথা আমার অনেক মনে পড়বে। আশিক মেয়েটার চুলে টান দিয়ে বলল, এই লাল নীল, কান্না করছিস কেন? তোকে কান্না করার সময় প্যাঁচার মতো দেখায় সেটা কি জানিস? নীল তেতে উঠে আশিকের বাহুতে স্কেল দিয়ে বাড়ি মেরে বলল, আমাকে একদম লাল নীল বলবি না, বাবলা। আশিক ব্যথায় আউজ শব্দ করে বলল, লাল নীল? বাবলার বাবলা, তোকে তো আমি। নাজমুল মৃদু ধমক দিয়ে ওদের মারামারি থামিয়ে দিল। সেটা দেখে সকলেই কষ্ট চেপে হেসে উঠেছে। শোভা কাঁদতে কাঁদতে হেসে দিয়ে বলল, নাজমুল, আমি কিন্তু তোকে এখনো ক্ষমা করিনি। তুই আমাকে মিথ্যে বলে অনেক কাঁদিয়েছিস। নাজমুল দুহাত জোর করে ক্ষমা চাওয়ার অভিনয় করে বলল, ক্ষমা দে মেরি মা, কি করলে তোর মন থেকে এই দুঃখ যাবে? শোভা চোখের পানি মুছে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, তোর বিয়েতে আমাকে ডাবল রোস্ট খাবি বুঝলি? তাহলে ভেবে দেখবো ক্ষমা করা যায় কিনা। ওর কথা শুনে অশ্রুভরা চোখেও সবাই হেসে দিল। ত্রিধা ওদের উদ্দেশ্যে বলল, আমার ভীষণ কষ্ট হচ্ছে রে। বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে জীবনে জড়িয়ে থাকা সবচেয়ে কাছের মানুষগুলো থেকে দূরে সরে যাচ্ছি। জুই ওকে সান্ত্বনা দিয়ে বলল, আরে পাগলি, কষ্ট পাচ্ছিস কেন? আমাদের আবার দেখা হবে। তোর বেবি হওয়ার পরেই তো আমরা সবাই দেখতে যাব তোর পুচকিকে। অতপর জুই সকলের দিকে তাকিয়ে বলল, তোরা সবাই বল, আমরা দেখতে যাব না? ওর কথায় সকলেই সম্মতি জানিয়ে বলল, ত্রিধার বেবি হলে সবাই দেখতে যাবে। হঠাৎ করেই নীল ব্যাগ থেকে 6টা ওয়েডিং কার্ড বের করে সকলের উদ্দেশ্যে বলল, এতক্ষণ কথায় কথায় তোদের বলা হয়নি, সামনের মাসেই আমার বিয়ে। আমি চাই তোরা সবাই যার যার পার্টনারকে নিয়ে উপস্থিত থাক। ওর কথায় মুহূর্তেই যেন উপস্থিত সবার হই হুল্লোড় সব থেমে গেল। নাজমুল নীলের উদ্দেশ্যে বলল, কী রে ভাই, কেমনে কি? হঠাৎ করে তোর বিয়ে ঠিক হইল, আমরা তো কিছু টেরই পাইলাম না। ডুইবা ডুইবা কোন গাঙ্গের পানি খাইছোস? নীল এক নজর তাকালো আশিকের দিকে। ছেলেটা চুপচাপ এদিকেই তাকিয়ে আছে। নীল নজর ঘুরিয়ে বলল, আসলে তোরা কতটুকু জানিস আমি জানি না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। বছর দুয়েক আগে আব্বু ক্যান্সারে মারা যায়। তখন আমরা অনেক টাকা ঋণ নিয়ে বাড়িটা বড় চাচার কাছে বন্ধক রাখি। আমার চাচা অনেক ভালো মানুষ। এই 2 বছরের টাকার জন্য একবারও চাপ দেয়নি। উল্টো সবসময় আমাদের ফ্যামিলির খোঁজখবর রেখেছে। মাসখানেক আগে উনি এসে ভাই এবং আম্মুর কাছে আবদার করে তার ছোট ছেলের জন্য আমাকে বউ করে নিয়ে যাওয়ার। আমার কাজিন এমনিতেই যথেষ্ট ভালো। তার মতো ছেলেকে রিজেক্ট করার কোনো কারণ আমার ফ্যামিলির কাছে নেই। এর মাঝে আবার চাচা জানিয়েছে আমাদের বিয়েটা হয়ে গেলে বাড়ি বন্ধকের টাকাটাও আর ফেরত দিতে হবে না। সব মিলে আমার এক্সামের পর বিয়ের ডেট ঠিক হয়। নীলের বলা শেষ হতেই আশিক ভারী কণ্ঠে বলল, আর তুই কি চাস? নীল নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল। অতপর আশিকের চোখে চোখ রেখে ধরা কণ্ঠে বলল, আমার ফ্যামিলি যা করবে নিশ্চয়ই আমার ভালোর জন্যই করবে। মুহূর্তেই উপস্থিত পরিবেশ যেন আরো ভারী হয়ে উঠল। সজীব আলতো করে আশিকের কাঁধে হাত রাখল। এতক্ষণ সকলেই ওদের দুইজনের কথা শুনছিল। তখনই নীলের ফোন বেজে উঠল। মেয়েটা ব্যাগ থেকে ফোন বের করে কিছুক্ষণ তাকিয়ে রইল। অতপর ফোন রিসিভ করে ছোট্ট কণ্ঠে বলল, আপনি দাঁড়ান, আমি আসছি। ফোন কেটে নীল বিয়ের কার্ডগুলো সকলের হাতে ধরিয়ে দিয়ে বলল, উনি গেটে দাঁড়িয়ে আছে, আমাকে যেতে হবে। তোরা ভালো থাকিস, বিয়েতে দেখা হবে। কথাটা বলেই নীল উপস্থিত সকলের দিকে তাকিয়ে পা বাড়ালো ভার্সিটির প্রধান ফটকের দিকে। এই পুরোটা সময় আশিক কার্ড হাতে নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটার যাওয়ার পানে। একদম গেটের কাছে গিয়েও কি ভেবে যেন নীল একবার পিছু করে সকলকে দেখল, তারপর চুপচাপ বেরিয়ে গেল। আজ 20শে জুলাই, সোমবার। এখন সকাল 8:30। কিছুক্ষণ আগেই ত্রিধার নর্মাল ডেলিভারিতে মেয়ে বাবু হয়েছে। আয়ান তো খুশিতে মেয়েকে কোলে নিয়ে অসংখ্য চুমুতে ভরিয়ে দিয়েছে। হসপিটালে খানবাড়ির সকলেই উপস্থিত, কিন্তু আহিয়ান বেবিকে এখনো পর্যন্ত অন্য কারো কোলেই দিচ্ছে না। ছেলের পাগলামি দেখে মেঘ সবাইকে বলল পরে কোলে নিতে। আহিয়া সেই কখন থেকে ভাইজিকে কোলে নিতে চাইছে,
কিন্তু আহিয়ান তো নাছোড় বান্দা। ডেলিভারির পর ত্রিধা জ্ঞান হারিয়েছে। বর্তমানে তাকে কেবিনে শিফট করে স্যালাইন লাগানো হয়েছে। হিমেল ও রিফাতকে তাদের দাদির কাছে রেখে আহিয়া ও রিহান সকাল সকাল হসপিটালে উপস্থিত হয়েছে। তারা এসে দেখে আহিয়ান মেয়েকে কোলে নিয়ে আদর করছে। অবশেষে ডক্টর ত্রিধার সাথে দেখা করার অনুমতি দিতেই আহিয়ান মেয়েকে বোনের কোলে দিয়ে কাবা পায়ে ছুটল সেদিকে। ত্রিধা অন্যদিকে ফিরে চোখ বন্ধ করেছিল। ক্লান্তিতে যেন তার দু চোখ লেগে আসছে। কেবিনের স্লাইডিং ডোর খোলার মৃদু শব্দে মেয়েটা ঘাড় ফিরিয়ে তাকালো। তখনই নজর এলো তার জন্য উন্মাদ পুরুষটাকে। লোকটা এখনও রাতের টি শার্ট ও ট্রাউজার পরে আছে। সুন্দর সিল্কি চুলগুলো আজকে উস্কো খুস্কো হয়ে এলোমেলো ছড়িয়ে পড়েছে কপালে। হাতের ঘড়িটাও আজকে হাতে নেই। চোখ দুটো লাল হয়ে আছে। আহিয়ান ধীর পায়ে এগিয়ে এসে ত্রিধার সামনে চেয়ার টেনে বসল। মানুষটার চোখ দুটো যেন আজকে অদ্ভুত শান্ত। তবে কিছুক্ষণ আগেও যে এই মানুষটার উপর প্রচণ্ড ঝড় বয়ে গেছে সেটা তার অবুঝ আতল দেখলেই বোঝা যায়। আয়ান হালকা ঝুঁকে ত্রিধার কপালে চুমু খেল। মুহূর্তে মেয়েটা আবেশে চোখ বন্ধ করে নিল। আয়ান দীর্ঘক্ষণ ত্রিধার এক হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে ছোট ছোট চুমু খেয়ে অবুঝ বাচ্চাদের মতো বলল, পরি, আমি বলেছিলাম না তোর মতো আরেকটা পরি আমার ঘরে আসবে? দেখলি তো, আমার কথা মিলে গেল। আমাদের জুনিয়র পরি চলে এসেছে। আহিয়ানের কথা শুনে ত্রিধা ফুঁপিয়ে কেঁদে উঠল। সে আজ সত্যিই ভীষণ খুশি। যদিও ছেলে মেয়ে যাই হোক, প্রথম বাচ্চা হিসেবে তারা এমনিতেই খুশি। কিন্তু আর কেউ না জানুক, সে তো জানে তার আয়ান ভাই খোদার কাছে একটু বেশি করেই একটা মেয়ে চেয়েছিল। লোকটার অনেক শখ একটা মেয়ে বাবুর। প্রেগনেন্সির এই 9 মাসে আয়ান ভাই একটা মেয়ের জন্য হাজারো কল্পনার স্মৃতি বুনেছে। অবশেষে খোদা তার মুখের দিকে চাইল। প্রাপ্তির খাতা আজ পরিপূর্ণ। এদিকে কেবিনের বাইরে বেবিকে নিয়ে সবাই কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে। একজনের পর একজন কোলে নিয়েই যাচ্ছে। আদিবা বারবার বলছে বেবি তার মতো হয়েছে। এদিকে আহিয়া বলছে তার মতো। এসব নিয়ে দুই বোন সেই কখন থেকে ঝগড়া করছিল। এর মাঝে হসপিটালে উষা এসে হাজির হয়েছে নিজের বাবা মায়ের সাথে। এখন সে বলছে বেবি নাকি তার মতো হয়েছে। ওদের কাণ্ড দেখে সকলেই হাসছে। অবশেষে আবির নাতনিকে কোলে নিয়ে বলল, অন্য কারোর মতো নয়, আমার পিচ্চি বউ আমার মতো হয়েছে। সেটা শুনে তানভীর নাক ফুলে বলল, ইস, বললেই হলো। আমার ইয়াং নাতনি তোমার মতো বুড়ার বউ কেন হতে যাবে? সে বউ হলে আমার হবে। আমি তো তোমার থেকে বয়সেও ছোট এবং বেশি ইয়াং। আবির শব্দ করে হেসে বলল, একবার বুড়ির দিকে তাকা, তারপর নিজেকে ইয়াং দাবি করিস। আমাকে দেখেছিস? এখনও ইয়াং বয়সের বডি ধরে রেখেছি। মানুষ দেখলে বুঝতেই পারে না আমার এত বড় বড় দুইটা ছেলে মেয়ে আছে। তানভীর নিজের পেটের দিকে তাকিয়ে হতাশ হল। এই ভুঁড়িটাকে কি এই সময়ই বাড়তে হলো? একটুর জন্য সে ভাইয়ের সাথে কথাই পারল না। তখনই সেখানে এলো আহিয়ান। পাপার কোল থেকে মেয়েকে কোলে নিয়ে বলল, আমার একমাত্র প্রিন্সেসকে তোমাদের কারোর কাছে বিয়ে দেবো না। দেশে কি সুন্দর রাজপুত্রের অভাব পড়েছে? আমার পুতুলকে আমি তোমাদের মতো বুড়োর কাছে কেন বিয়ে দিতে যাব? ছেলের কথা শুনে মেঘ ও বন্যা যার যার স্বামীর দিকে তাকিয়ে হেসে দিল। আবির ও তানভীর বউদের মুখের বিদ্রুপপূর্ণ হাসি দেখে খানিকটা ভড়কে গেল বোধহয়। ত্রিধাকে পরের দিন হসপিটাল থেকে নাম কেটে দেওয়া হলো। এবারও আবির আর তানভীর আহিয়ানকে অনেক বোঝানোর চেষ্টা করলো বউ বাচ্চা সহ খানবাড়িতে যেতে। কিন্তু আহিয়ান তার আগের কথায় অনড়। সে মেয়ে ও মেয়ের মাকে নিয়ে ভাড়া করা বক্সিবাজারের ফ্ল্যাটে গিয়ে উঠল। তানভীর ও বন্যা তো মাঝখানেক আগে থেকেই সেখানে থাকছে। এখন আবার হসপিটাল থেকে সরাসরি আয়ানের মাম্মা এসেছে কয়েকদিনের জন্য নাতনিকে সময় দিতে। আবিরের নিজেরও ইচ্ছা নেই একমাত্র নাতনিকে ছেড়ে থাকার। তাই তানভীর বন্যাকে কয়েকদিনের জন্য খানবাড়িতে ঘুরে আসতে বলে তারা দুইজনই থেকে গেল ছেলে ও ছেলের বউয়ের পাশে। অনেকদিন পর পাপা ও মাম্মাকে নিয়ে একসাথে থাকতে পেরে আয়ান নিজেও অনেক খুশি। আয়ানের বাড়িতে 3জন কাজের মেয়ে, তাই সংসারের কোনো কাজে মেয়েকে হাত দিতে হয় না। সে সারাক্ষণ নাতনির খেয়াল রাখে। ত্রিধার মেয়েও সারাক্ষণ গোল গোল চোখ করে দাদিকে দেখে, কিন্তু সন্ধ্যা রাতে দাদুভাই বাড়ি ফেরার আগেই ঘুমিয়ে যায়। সেটা নিয়ে অবশ্য নাতনির ওপর আবিরের অনেক অভিমান। নাতনিটা কেন যে সন্ধ্যায় সন্ধ্যায় ঘুমিয়ে যায় সে বোঝে না। আবির প্রতিদিন অফিস থেকে ফিরে বাবুকে গালে আলতো করে চাপড় দিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলে। মেঘ কত বোঝায় এই সময় বেবিরা ঘুমাবেই, তবুও আবিরের যেন নাতনির প্রতি অভিযোগের শেষ নেই। বেবির 5 দিনের দিন আয়ান বড় একটা গরু আকিকা দিয়ে সে যেখানে থাকে সেখানের পুরো মহল্লার মানুষকে খাইয়েছে। সেই সাথে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করেছে। তারপরের দিন আবির খানবাড়িতে 3টা গরু আকিকা দিয়েছে 3 নাতি নাতনির নামে। যদিও আহিয়ার বেবি হওয়ার পরে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়েছিল, তবুও আহিয়ান ত্রিধার মেয়ের উছিলায় আবারও হিমেল, রিফাত ও আহিয়ানের মেয়ের উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। 2বার আকিকা দিয়ে আহিয়ানের প্রিন্সেসের নাম রাখা হয়েছে আয়রা খান পুতুল। খানবাড়িতে আকিকা দিয়ে আবির নাম রেখেছে আয়রা খান। আর আহিয়ান মেয়েকে কোলে নিয়ে সারাক্ষণ ডাকতে থাকে পুতুল। সব মিলে মেয়েটার নাম রাখা হয়েছে আয়রা খান পুতুল। একে একে সকল আত্মীয় স্বজনরা এসে দেখে যাচ্ছে পুতুলকে। সেই সাথে পুতুল পেয়েছে অসংখ্য গিফট। একদিন ত্রিধার বন্ধুরা এসেছিল ত্রিধা ও তার মেয়েকে দেখতে। সেদিন সবাই আসলেও আশিক আসেনি। তবে আশিকের পরিবর্তে আরেকজন এসেছিল, যে হলো নীলের হবু হাজব্যান্ড। আশিক যে একেবারে আসেনি সেটা কিন্তু কম নয়।
ত্রিধার সকল বন্ধুরা দেখে যাওয়ার 2 দিন পর আশিক সজীব ও নাজমুলকে নিয়ে এসে দেখে গেছে বান্ধবীকে। নাজমুল আরেকদিন এসেছিল হৃতিকে নিয়ে। মেয়েটা খুব করে নাজমুলের কাছে বায়না ধরেছিল ত্রিধা আপু ও তার বেবিকে দেখার। তাই তো নাজমুল আর না করেনি। আহেনের সকল বন্ধুরাও এসেছিল। বর্তমানে আহেনের বাড়িতে পুতুলের থেকে বড় লোক বোধহয় আর কেউ নেই। তাকে সবাই এত এত গিফট দিয়ে যাচ্ছে। আহিয়া ভাইজিকে ঝুমকো সহ স্বর্ণের চুড়ি বানিয়ে দিয়েছে। মেয়েটা হাত পা নাড়লেই ঝুমুর ঝুমুর শব্দ হয়, আর সেটার শব্দে পুতুল এখন খিলখিলিয়ে হাসে। তবে সবাই পুতুলকে গিফট করলেও আয়ান কিন্তু সুন্দর একটা ডায়মন্ড নেকলেস গিফট করছে ত্রিধাকে। তার পরি না থাকলে তো কখনো পুতুল দুনিয়াতে আসতোই না। তাই সবার আগে তার কাছে গিফট পাওনা তার পরীর। তাছাড়া তার যা কিছু আছে সবই তো পরি ও পুতুলের। নর্মাল ডেলিভারি হওয়ায় ত্রিধারানী অল্প কয়েকদিনই সুস্থ হয়ে গেছে। সে এখন সংসারের নানান কাজে ছুটে বেড়ায়। পুতুলকে দেখার জন্য পুতুলের নানি অথবা দাদি সর্বক্ষণ এখানে আছেই। তাই পুতুলকে নিয়ে ত্রিধার এত টেনশন করতে হয় না। সে সংসারে মন দিয়েছে বেশ। দেখতে দেখতে সময় গড়িয়ে যাচ্ছে। আহিনের স্পেশাল ট্রিটমেন্টে রাখা পেশেন্ট এখন আগে থেকে অনেকটা রিকভারি করেছে। ওনার এত ভালো রেসপন্স দেখে সিনিয়র ডক্টরদের কাছ থেকে আহিয়ান অনুমতি পেয়েছে আরও কয়েকজনকে ইঞ্জেকশন ও থেরাপি অ্যাপ্লাই করার। তাই আহিয়ান আরও 4জনকে স্পেশাল কেয়ারে রেখেছে। সর্বোপরি এই 5জন যদি একবার ঠিক হয়ে যায় তাহলেই আহিয়ানের এত কষ্ট সব সার্থক। এদিকে দীর্ঘদিন পর মায়ের বাড়িতে এলো আহিয়া। রিহানের সাথে সে প্রায় চুক্তি করে এসেছে বাবুদের নিয়ে 1 সপ্তাহ খানবাড়িতে থাকবে। আবির ও তানভীর গিয়ে আহিয়াকে বাড়িতে এনেছে। রিহানকে অনেকবার বলেছে আসতে, সে জানিয়েছে পরে আসবে। তানভীর ও বন্যা ত্রিধার বাড়িতে আছে বর্তমানে। তারা ব্যতীত সকলেই হিমেল ও রিফাতকে নিয়ে মেতে উঠেছে খানবাড়িতে। আলী আহমেদ খান তো মুখ গম্ভীর করে বলেই উঠলেন, নাতির ঘরের পুঁতি দেখে ফেলেছি, এখন যদি মরেও যাই তবুও আফসোস নেই। আহিয়া খানবাড়িতে এসেছে বিকেলে, কিন্তু রাত 8টার দিকেই দেখা গেল রিহান এসে দাঁড়িয়েছে খানবাড়ির দরজায়। রায় কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে রিহানকে দেখেই বেশ অবাক হয়েছে। রিহান হাতের ফল মিষ্টিগুলো কাকি শাশুড়ির হাতে ধরিয়ে সালাম দিয়ে বলল, অফিস থেকে বাড়ি ফিরে ছেলেদের না দেখে অস্থির লাগছিল, তাই চলে এলাম। রায় প্রথম একটু অবাক হয়েছিল, কারণ বিয়ের পর রিহান গত 3-4 বছরে 4 দিন এসেছিল কিনা সন্দেহ। সেই ছেলে সন্তানের টানে অফিস থেকে ফিরেই খানবাড়িতে পা রেখেছে। সে দরজার কাছ থেকে সরে দাঁড়িয়ে বলল, ভেতরে এসো বাবা। রিহান ভেতরে প্রবেশ করেই ড্রয়িং রুমে দেখল হিমেল মালিয়া খানের কোলে আর রিফাত তার মায়ের কোলে। এগিয়ে গিয়ে আয়ার কাছ থেকে ছোট ছেলেকে কোলে নিয়ে আদর করা শুরু করলো। রিহানের পাগলামি দেখে সকলেই মিটিমিটি হাসছে। হাসি খুশি আনন্দের সময় গড়িয়ে যাচ্ছে। হিমেল ও রিফাতের বয়স এখন 10 মাস। তারা এখন ছোট ছোট পায়ে একটু একটু দাঁড়ানো শিখেছে। কিন্তু ওদের 2 ভাইয়ের পায়ের থেকে বেশি হাত চলে। কেউ কারো থেকে কম নয়। সুযোগ পেলেই একজন আরেকজনের নাকে মুখে থাপ্পড় দিয়ে দেয়। আহের মাঝে মাঝে পাগল পাগল মনে হয় এই 2টার মারামারিতে। 10 মাস বয়সেই যারা এমন মারামারি করতে পারে, ভবিষ্যতে কি করবে আল্লাহ জানায়। এদিকে 7 মাস বয়সের পুতুল বসা শিখেছে। মাঝে মাঝে হঠাৎ করে বাবা বলে ডেকে ওঠে। প্রিন্সেসের মুখে সেই ডাক শুনে আয়নের খুশি যেন আর ধরে না। আজকাল হসপিটালের কাজ শেষ করে বিশেষ দরকার ছাড়া সে দেরি করে না বাড়ি ফিরতে। পুতুলের বয়স যখন 4 মাস চলে তখন থেকেই ত্রিধার ইন্টার্নশিপ শুরু হয়েছে। মেয়েটাকে সকাল সকাল হসপিটালে যেতে হয় এবং ফিরতে ফিরতে বিকেল। যদিও খানবাড়ির প্রত্যেকটা সদস্য চেয়েছিল পুতুলকে তাদের কাছে নিয়ে রাখতে, কিন্তু আহিয়ান রাগারাগি করে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তার একমাত্র কলিজার টুকরো মেয়েকে ছেড়ে সে কিছুতেই থাকতে পারবে না। পরবর্তীতে অবশ্য সবাই এসে আহিয়ানের রাগ ভাঙিয়েছে। বর্তমানে পুতুলের দেখাশোনা করে টিয়া। ত্রিধা সকালে মেয়েকে রেখে যায়, দুপুরে লাঞ্চে বাড়িতে আসে, তারপর আবার বিকেলে আসে। পুরোটা সময় পুতুল টিয়ার সঙ্গেই থাকে। সকালবেলা হসপিটালে যাওয়ার সময় মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে দাঁড় দিকে। তখন ত্রিধার একটু ইচ্ছা হয় না কোথাও যেতে, কিন্তু ডাক্তারদের জীবন তো এমনই, সব জেনে শুনেই তো সে এই জীবনে পা দিয়েছে। আজ শুক্রবার। আয়ান সকাল সকাল একটা জরুরি প্রয়োজনে হসপিটালে গেছে। টিয়াও আজকে জরুরি প্রয়োজনে কাজে আসেনি। ত্রিধা মেয়েকে ডিম সিদ্ধ খাচ্ছিল। প্রায় 1 ঘন্টা হয়ে এলো, কিন্তু পুতুলের খাওয়া শেষ হওয়ার নাম নেই। মেয়েটা সারা বিছানায় এদিক থেকে সেদিক হামাগুড়ি দিয়ে ছুটে বেড়াচ্ছে। ত্রিধার তো মাঝে মধ্যে বেশ ভয় হয়, কবে জানি মেয়েটা খাট থেকে ধপাস করে নিচে পড়ে যায়। তখন আল্লাহ না করুক মেয়ের মাথা তো ফাটবেই, তার সাথে মেয়ের বাবাও পুরো বাড়িতে তাণ্ডব চালাবে। বেলা 12টা বাজে। পুতুলকে সোফায় বসিয়ে টিভিতে টম অ্যান্ড জেরি ছেড়ে দেওয়া হয়েছে। পাকা বুড়িটাও মনোযোগ সহকারে দেখছে। ত্রিধা সেই ফাঁকে ড্রয়িং রুমটা গোছাচ্ছে। রিনা ও মিলি কিচেনে সবকিছু পরিষ্কার করায় ব্যস্ত। শুক্রবার হওয়ায় ত্রিধা নিজেই আজকে স্বামীর পছন্দ মতো সকল রান্না করেছে, কিন্তু মেয়েটাকে একটু বেশি সময় দেওয়ার আশায় কিচেন পরিষ্কার করার দায়িত্ব ওদের 2জনকে দিয়ে সে এসেছে ড্রয়িং রুমে। কিন্তু এসে দেখে মেয়েটা খেলনাগুলোকে পুরো ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। মেয়েটাকে আর দোষ দিয়ে লাভ কি? দেখতে বাবার কার্বন কপি হলেও স্বভাব চরিত্র পেয়েছে তার মতো। ত্রিধা তার মাম্মামকে কল দিয়ে পুতুলের ব্যাপারে বিচার দিলেই বন্যা জানায় ত্রিধাও নাকি ছোটবেলায় এমন ছিল। মায়ের মুখে এই কথা শুনে প্রতিবারই সে হতাশ হয়ে কল কাটে। মেয়েটা যখন কাজের ফাঁকে ভাবনায় ব্যস্ত, তখনই কলিং বেল বেজে উঠল।
ত্রিধা ঝটপট দরজা খুলতেই দেখল আয়ান ভাই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ত্রিধা দরজায় দাঁড়িয়েই বলল, কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন? আয়ান কিছু না বলে গম্ভীর মুখে ভেতরে ঢুকল। সেটা দেখে দরজা লাগিয়ে ওর পিছু পিছু এসে আবারও প্রশ্ন করল ত্রিধা, কথা বলছেন না কেন? সব ঠিক আছে তো? ত্রিধা আর কিছু বলার আগেই আয়ান হঠাৎ করে ওকে পাজাগুলো তুলে ঘোরাতে লাগলো। ওর এমন আচমকা কাজে মেয়েটা ভয় পেয়ে গেল। গলা জড়িয়ে ধরে বলল, আরে আরে কি করছেন? পড়ে যাবো তো। আয়ান ওকে না নামিয়ে ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলল, পড়ি, আজ আমি সাকসেস। আমার স্পেশাল কেয়ারে রাখা 5টা পেশেন্টই এখন সম্পূর্ণ সুস্থ। আমার এতদিনের পরিশ্রম সফলতা হয়ে ধরা দিয়েছে। বাবা মায়ের এই রোমান্টিক মুহূর্ত দেখে পুতুল কি বুঝলো কে জানে। সে খিলখিল করে হেসে এলোমেলোভাবে হাততালি দিতে লাগলো। ওর হাতের চুড়ির ঝুমুর ঝুমুর শব্দে আয়ান মেয়ের দিকে তাকালো। এদিকে ড্রয়িং রুমের শোরগোল বেশি হওয়ায় রিনা ও মিলি কিচেনের দরজায় এসে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। তারা বোধহয় এই প্রথম ডাক্তার সাহেবকে এভাবে হাসতে দেখছে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে তারা আবারও নিজেদের কাছে চলে গেল। আয়ান ত্রিধাকে নামিয়ে মেয়ের কাছে গেল। পুতুল এখনও হাসছে। বাবাকে কাছে পেয়ে ছোট ছোট হাতে পুতুল আয়ানের গালে স্পর্শ করে বলল, বাবা, বাবা, বাবা। এই এই বাচ্চাদের এগুলো করতে আমার ভালো লাগে না একদম। আয়ান মেয়ের ছোট্ট হাতে চুমু দিয়ে মোহনীয় কণ্ঠে বলল, থ্যাঙ্কস প্রিন্সেস, আমাদের ছোট্ট সংসারটাকে সুখে ভরিয়ে দেওয়ার জন্য। পুতুল এবারও কি বুঝলো কে জানে। মেয়েটা তার বাবাইয়ের গালে ছোট্ট 2 হাত রেখে নাকে কামড় দিয়ে দিল। আয়ান মুহূর্তেই নিজেকে ছাড়িয়ে নিল। 3টা দাঁত উঠেছে মেয়েটার। সুযোগ পেলে সেই দাঁতগুলো কাজে লাগাতে একটুও ভোলে না। ওদের বাবা মেয়ের কাণ্ড দেখে ত্রিতা হাসতে হাসতে সোফায় বসে বলল, বেশ করেছে কামড় দিয়েছে। সারাক্ষণ মেয়ে মেয়ে করেন, আমাকে তো আপনার চোখেই পড়ে না। আয়ান ওর পাশে বসে মেয়েকে কোলে নিয়ে বলল, আমার মেয়েকে জেলাস করছো? ইস, জেলাস করার কি আছে? আমার পাপাও আমাকে অনেক ভালোবাসে। আর কেউ ভালোবাসে না? আয়ানের কথা শুনে ত্রিধা অভিমানী কণ্ঠে বলল, না। আয়ান মুচকি হেসে ত্রিধার কোমর টেনে কাছে এনে ফিসফিসিয়ে বলল, আমি ভালো না বাসলে পুতুল কি আসমান থেকে পড়েছে? ত্রিধা আয়ানের বুকে মৃদু ধাক্কা দিয়ে উঠে দাঁড়িয়ে যেতে যেতে বলল, অসভ্য লোক। ত্রিধার রাগী মুখের দিকে এক পলক তাকিয়ে আয়ান মেয়ের উদ্দেশ্যে বলল, দেখেছো মামনি, তোমার মামাম দিন দিন কেমন হিংসুটে হয়ে যাচ্ছে। পুতুল এই কথা শুনে ছোট ছোট হাতে বাবার চুল টেনে ধরল। সেটা দেখে আয়ান মেয়েকে কোলে নিয়ে বেডরুমের দিকে যেতে যেতে বলল, বউ পেয়েছি একটা হিংসুটে মহিলা, আর মেয়ে পেয়েছি ঝগড়াটে। উফ, সোনায় বাঁধানো কপাল আমার। দেখতে দেখতে কেটে গেছে আরও একটি মাস। এই 1 মাসে যেন আরও অনেক কিছুই বদলে গেছে। আয়ানের তৈরি করা সেই স্পেশাল ফর্মুলা এখন আর শুধু একটা গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন মানুষের মুখে মুখে উচ্চারিত এক আশার নাম। দেশের বিভিন্ন বড় বড় হাসপাতালে তার চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। মিডিয়া, নিউজ, সোশ্যাল প্ল্যাটফর্ম সবখানেই একটাই নাম, ডক্টর মাহাদিভ খান আহিয়ান। যে ছেলেটা একদিন নিজের ছোট্ট ল্যাবে বসে স্বপ্ন দেখেছিল, আজ সে পুরো দেশের গর্ব হয়ে উঠেছে। আজ একটা বিশেষ দিন। ঢাকার নামকরা কনভেনশন হলে আয়োজন করা হয়েছে এক বিশাল সম্মাননা অনুষ্ঠানের। হলরুমটা সাজানো হয়েছে এলিগ্যান্ট লাইটিং আর ফুল দিয়ে। স্টেজের মাঝখানে বড় করে লেখা, অনারিং দ্য প্রাইড অফ আওয়ার নেশন। চারপাশে উপস্থিত দেশের নামকরা ডাক্তার, সায়েন্টিস্ট, মিডিয়া পার্সন, সবার চোখে একরাশ আগ্রহ। আজ তারা সামনে থেকে দেখতে পাবে সেই মানুষটাকে, যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। ব্যাক স্টেজে বসে আছে আহিয়ান। তার এক পাশে আবির ও মেঘ, আরেক পাশে ত্রিধা। আবির নাতনিকে কোলে নিয়ে বসে আছে। তাদের পেছনের সারিতে পুরো খান পরিবার। আজ আহিয়ানের পরনে ব্ল্যাক স্যুট, চুলগুলো পরিপাটি করে সেট করা, চোখে হালকা টেনশন, কিন্তু তার চেয়েও বেশি একটা শান্ত আত্মবিশ্বাস। স্টেজে সম্মানিত ব্যক্তিরা টুকটাক অনেক ভাষণই দিয়েছে। কিছুক্ষণ পর স্টেজ থেকে ঘোষণা ভেসে এলো, নাও প্লিজ ওয়েলকাম দ্য প্রাইড অফ আওয়ার নেশন, ডক্টর মাহাদিভ খান আহিয়ান। চারপাশে হাততালির শব্দে পুরো হল মুখরিত হয়ে উঠল। আহিয়ান একবার পাপার দিকে তাকালো। আবির ছেলের চোখে চোখ রেখে মাথা নাড়ল। ঘো। একটা গভীর শ্বাস নিয়ে আহিয়ান স্টেজের দিকে এগিয়ে গেল। তার প্রতিটা পদক্ষেপ যেন বলে দিচ্ছে, এটা শুধু তার জয় না, এটা ভালোবাসা, ত্যাগ আর স্বপ্নের জয়। আয়ান স্টেজে উঠে বিশেষ অতিথি ও সিনিয়রদের সাথে হ্যান্ডশেক করল। অতঃপর দেশের গর্ব ডক্টর মাহাদিভ খান আহিয়ানের হাতে সম্মাননা তুলে দিতে চাইল স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু আহিয়ান সেটা নিজ হাতে না নিয়ে বলল, স্যার কিছু মনে করবেন না, আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান আমার বাবা মায়ের। তারা আমার মাথার উপর ছায়ার মতো না থাকলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না। তাই আমি এই সম্মাননা তাদের হাত থেকেই নিতে চাই। স্বাস্থ্যমন্ত্রী খুশি হয়ে হোস্টকে ইশারা করলেন। হোস্ট সঙ্গে সঙ্গে ঘোষণা দিল, এখন আমরা ডাকবো এমন 2জন মানুষকে যারা ডক্টর মাহাদিভ খান আহিয়ানের মতো মূল্যবান রত্নের গর্বিত কারিগর। প্লিজ ওয়েলকাম মিস্টার সাজ্জাদুল খান আবির এবং
মিসেস মাহাদীপা খান মেঘ, যারা শুধু একজন সন্তানের মা বাবা নন, বরং আমাদের দেশের গর্ব ডক্টর মাহাদীপ খান আহিয়ানের পেছনের শক্তি, ভালোবাসা আর অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস। আজকের এই মঞ্চে আমরা সম্মান জানাতে চাই একজন রত্নগর্ভা মা এবং সেই রত্নের গর্বিত কারিগর পিতাকে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেটস গিভ দেম এ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লাউস। মুহূর্তেই চারদিকে করতালিতে মুখরিত হয়ে উঠল। আবির ও মেঘ দুজনের চোখেই আজ জল চিকচিক করছে। পেছনের সারি থেকে তানভীর ও আদি ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, যাও ভাইয়া, ছেলেটা তোমাদের অপেক্ষায় আছে। আবির নাতনিকে তানভীরের কোলে দিয়ে মেঘের হাত ধরে এগিয়ে গেল স্টেজের দিকে। হল রুমটা অনেকটা করতালিতে মুখরিত। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের উচ্ছ্বাস আর গর্বে ভরা দৃষ্টি, সবকিছু মিলিয়ে যেন এক অনন্য মুহূর্তের জন্ম হচ্ছে। স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আছে আহিয়ান, চোখে মুখে আনন্দের ছটা। আবির মেঘ মৃদু হাসি নিয়ে এগিয়ে এলেন। আবির এসেই ছেলেকে জড়িয়ে ধরল। তারপর আহিয়ান এগোলো মায়ের কাছে। মেঘ ছেলের কপালে চুমু খেল। মন্ত্রী সাহেব নিজের হাতে আবিরের হাতে সযত্নে তুলে দিলেন একটি সাদা সোনালি কাজ করা উত্তরীয়। আবির সেটি হাতে নিয়ে ছেলের কাঁধে জড়িয়ে দিতে দিতে বলল, তোমার এই অর্জন শুধু তোমার না, এটা পুরো দেশের গর্ব। মুহূর্তেই চারিদিকে আবারও করতালি ঢেউ উঠল। ছেলেটা মাথা নিচু করে সম্মান গ্রহণ করল। তার চোখের কোণে চিকচিক করছে অশ্রু, শুধু আনন্দের না, হাজারো দিনের পরিশ্রম আর ত্যাগের সাক্ষী সেই জল। এরপর মন্ত্রীর হাত থেকে সম্মাননার ক্রেস্টটা নিয়ে আবির দিল মেঘের হাতে। পরবর্তীতে মেঘ সেটা সযত্নে ছেলের হাতে দেয়। ঝকঝকে ট্রফিটা যেন আয়নের দীর্ঘদিনের স্বপ্নের প্রতিচ্ছবি হয়ে চলচল করছে। ছেলেটা দু হাতে সেটি গ্রহণ করে একবার তাকালো সামনে বসে থাকা নিজের প্রিয় মানুষগুলোর দিকে। সেই দৃষ্টিতে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর এক অপূর্ব শান্তি। তারপর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আজ আমি যা পেয়েছি সেটা আমার একার না। এই সম্মান আমার বাবা মা, আমার পরিবার আর আমার দেশের প্রতিটি মানুষের। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সেই কাঁপা কণ্ঠে ছিল অটুট দৃঢ়তা। স্টেজের আলো, করতালির শব্দ আর সেই ছেলেটার বিনয়ী হাসি, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। আয়ান আবারও বলল, আমার এই সাফল্যের পেছনে আরেকটি নারীর অসামান্য অবদান রয়েছে। সে হলো আমার স্ত্রী মিসেস আরিফা খান ত্রিধা, যে মেয়েটি উত্থান পতন সকল পরিস্থিতিতে আমার পাশে ছিল। আমার এই সাফল্য এবং খুশিটুকু স্ত্রী সন্তানের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আমি তাদেরকে স্টেজে আসার অনুরোধ করছি। আয়নের কথা শুনে হলরুমে আবারও করতালির ঝড় বইল। হঠাৎ করে নিজের নাম শুনে ত্রিধা কিছুটা হকচকিয়ে উঠে পরিবারের বাকি সদস্যদের দিকে তাকালো। রিহান ও আহিয়া সহ সকলে ইশারা করলো তাকে যেতে। ত্রিধা মেয়েকে কোলে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল স্টেজের দিকে। স্টেজে ওঠার সিঁড়িতে গিয়ে দাঁড়াতেই লক্ষ্য করল আহিয়ান এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়েছে। ত্রিধা মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে আহিয়ানের এক হাত ধরল। অতঃপর ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠে গেল স্টেজে। স্ত্রীর প্রতি এক প্রগাঢ় সম্মান দেখে হলরুমে আরেক দফা গুঞ্জন হলো। ত্রিধা মেয়েকে নিয়ে স্টেজে দাঁড়াতেই আয়ান নিজের কাঁধে পড়া সম্মাননার উত্তরীয়টা ত্রিধাকে পরিয়ে দিল আর ট্রফিটা দিল মেয়ের হাতে। চকচকে ট্রফিটা হাতে পেয়ে পুতুলের খুশি দেখে কে। ভারী জিনিসটা পুতুলের হাত থেকে পড়ে যেতে পারে, তাই ত্রিধা তাকে সাহায্য করলো ধরতে। মা বাবা ও স্ত্রী সন্তানের প্রতি ডক্টর মাহাদীপ খান আহিয়ানের এত আন্তরিকতা দেখে সকলেই আবারও হাততালি দিল। একের পর এক ক্যামেরা ফ্ল্যাশ চলছে নিচ্ছে, কিছু কিছু চ্যানেলের লাইভ ভিডিও দেখাচ্ছে। যদিও আহিয়ানের বন্ধুবান্ধব ও খান পরিবারের সকলে এখানে উপস্থিত, তবুও আত্মীয় স্বজনদের মধ্যে যারা আসেনি তারা টিভিতে লাইভ দেখছে। সেদিনের পর কেটে গেছে 3টি বছর। এই 3 বছরে সকলের জীবনেই বিস্তর পরিবর্তন এসেছে। হিমেল, রিফাত ও পুতুলের বয়স এখন প্রায় 4 বছর। এদের তিনটাকে একসাথে দেখলে সকলেই ভাবে তিনজন একই মায়ের পেটের যমজ সন্তান। পুতুল ওদের থেকে 3 মাসের ছোট হলেও লম্বায় পুরো সমান সমান। তাছাড়া পুরো পরিবার সহ কোথাও বেড়াতে গেলে তিনজনকে একই রকম পোশাকে দেখা যায়। কিন্তু বাইরের কোনো বাচ্চা যদি একজনের গায়ে আঁচড়ও কাটে, তাহলে বাকি 2জন গিয়ে ঢাল হয়ে দাঁড়ায়। হিমেল, রিফাতের জন্মের পর থেকে আহিয়ার ভাইয়ের বাড়িতে আসা যাওয়া বেড়েছে। বাচ্চাগুলো সারাক্ষণ বায়না করতে থাকে মামার বাড়িতে আসার। পুতুলের সাথে খেলাধুলো, ঝগড়া ও মারামারি করাই হলো ওদের মামার বাড়িতে আসার একমাত্র কারণ। আয়ান এখনও খান বাড়িতে যায়নি, তারা বক্সিবাজারেই থাকছে। আয়ান এখন দেশের অন্যতম খ্যাতিমান নিউরোসার্জন স্পেশালিস্ট। শুধু অপারেশন থিয়েটারেই নয়, গবেষণা ও নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রেও তার নাম আজ দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। বক্সিবাজারেই সে নিজের একটি আধুনিক রিসার্চ সেন্টার এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি গড়ে তুলেছে, যেখানে লকড-ইন সিনড্রোমের সেই স্বল্প মূল্যের ঔষধ তৈরি হয়। শুরুতে অনেক কোম্পানি তার এই ফর্মুলা কোটি কোটি টাকার বিনিময়ে কিনতে চেয়েছে,
কিন্তু আহিয়ান প্রতিবারই সবাইকে ফিরিয়ে দিয়েছে। অবশেষে সে নিজেই তিলে তিলে তৈরি করেছে পুতুল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যেখানে বর্তমানে প্রায় 1000 জন লোক নিজেদের কর্মসংস্থান পেয়েছে। সেই সাথে এই কোম্পানিতে তৈরিকৃত লকড ইন সিনড্রোমের মেডিসিন দেশ থেকে বিদেশে স্বল্প মূল্যে রপ্তানি হচ্ছে। আহিয়ান ঢাকা মেডিকেল কলেজের জবটা অনেক আগেই ছেড়ে দিয়েছে। এখন সে ডাক্তারির পাশাপাশি গবেষণা ও নিজের বিজনেস নিয়ে ব্যস্ত। যেহেতু কোম্পানি তৈরিকৃত মেডিসিনই দেশের অন্য কোথাও পাওয়া যায় না, তাই এই 3 বছরে ব্যবসা বেশ ফুলে ফেঁপে উঠেছে। একসময়কার সংসার নিয়ে হাজারো চিন্তা করা ছেলেটার এখন আর আলহামদুলিল্লাহ টাকা পয়সার অভাব নেই। তবু কিছু ব্যক্তিগত কারণে এখনও পর্যন্ত আগের ফ্ল্যাটটা সে ছাড়েনি। ত্রিধা নিজেও এখন একজন গাইনোকোলজিস্ট। সে সংসারের পাশাপাশি ডাক্তারি পেশাটা মনোযোগ দিয়ে করছে। আহিয়ান যতই ব্যস্ত থাকুক না কেন, ত্রিধা ও পুতুলকে সবার আগে প্রায়োরিটি দেয়। হাসপাতালের ব্যস্ততা, অপারেশন, গবেষণা সব কিছুর মাঝেও একটা জিনিস কখনো বদলায়নি, সেটা হলো তার পরিবারকে ঘিরে থাকা ভালোবাসা। সেবার এহসানের লাশ নিয়ে দেশে ফেরার পর মেহেদি আর কোনো মিশনে দেশের বাইরে যায়নি। জুই গাইনোকোলজিস্ট হিসেবে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। মেহেদি ও জুইয়ের এখন 2 বছর একটা ছেলেবাবু আছে। শোভা ও মৃদুলের টম অ্যান্ড জেরির সংসার ভালোই চলছে। তবে তাদের সংসারে যুক্ত হয়েছে আরও একটি ছোট্ট প্রাণ। সে হলো মৃদুল ও শোভার একমাত্র মেয়ে মিহি। মাইশা শোভার উপর পুরো সংসারের দায়িত্ব দিয়ে নিজে সারাক্ষণ নাতনি নিয়ে আনন্দ করায় ব্যস্ত থাকেন। এখন মৃদুলের সংসারের একমাত্র কর্ত্রী শোভা। সেই সংসারের পাশাপাশি ডাক্তারি পেশাটাকে দক্ষ হাতে সামলে যাচ্ছে। ভাবা যায়, যে মেয়েটা বিয়ে করবে না বলে জ্ঞান হারিয়েছিল, সে কত সুন্দর করে শ্বশুর শাশুড়ি ও স্বামীকে রপ্ত করেছে। নীলের সংসারও ভালোই চলছে। স্বামী ও শ্বশুরবাড়ির লোক সবাই তাকে খুব ভালোবাসে। বিয়ের পরপরই সে বাচ্চা নেয়। তখন তার কোলে আলো করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান। তারা খুলনায় তাদের গ্রামের বাড়িতে বর্তমানে থাকছে। নীল খুলনার একটি বেসরকারি হসপিটালে গাইনি ডাক্তার হিসেবে বর্তমানে নিয়োজিত। তবে আশিক, নাজমুল ও সজীব ঢাকাতেই আছে। 3 বন্ধু ইন্টার্নশিপের পর এমবিবিএস ডক্টর হিসেবে ঢাকা মেডিকেলেই থেকে গেছে। তারা বর্তমানে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক এবং ভবিষ্যতে কার্ডিয়াক সার্জন হওয়ার লক্ষ্যে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিংয়ে আছে। নাজমুলের সাথে হৃদির বিয়ে হয়ে গেছে 4 বছর হলো, কিন্তু হৃদির লেখাপড়ার ক্ষতি হতে পারে ভেবে নাজমুল এখনও সন্তানের কথা ভাবেনি। বোর্ড এবার ফাইনাল ইয়ারে পড়ছে। এই তো আর কয়েকটা মাস, লেখাপড়াটা শেষ হলেই তারা সন্তান নেবে। নাজমুলের বড্ড ইচ্ছে করে ছোট্ট একটা হাত তার আঙুল ধরে আব্বু বলে ডাকুক। সজীব বাবা মায়ের পছন্দে গ্রামের বাড়ির দূর সম্পর্কের এক কাজিনকে বিয়ে করেছে। মেয়েটা একদম সহজ সরল ঘরোয়া। তাদের বিয়ের বছরখানেক গড়িয়েছে। বর্তমানে সজীবের ওয়াইফ 3 মাসের প্রেগনেন্ট। তবে সকল বন্ধুবান্ধবদের মাঝে একাকিত্বে চুপচাপ জীবন কাটাচ্ছে আশিক। যদিও তার একটা সুন্দর পরিবার আছে, তবে লাইফ পার্টনার হিসেবে এখনও কাউকে বেছে নিতে পারেনি। ফ্যামিলি থেকে বিয়ের চাপ দিলেই সে জানায় ডক্টরি পেশা নিয়ে খুব ব্যস্ত আছে, এখন তার বিয়ে করার সময় নেই। তার ফ্যামিলি আদৌ জানে না এই ছেলে বিয়ে কবে করবে। অন্যদিকে আহিয়ানের বন্ধুবান্ধবদের মধ্যে অলোক স্ত্রী, সন্তান ও বাবা মাকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে। মৃদুলের কথা তো আগেই বলেছি। সে নিজের পারিবারিক বিজনেস, ডাক্তার বউ এবং মেয়ে মিহিকে নিয়ে মহাব্যস্ত। নির্জনের চোখ শেষ পর্যন্ত আটকেছে তার বুকের বা পাঁজরের হাড় দিয়ে তৈরি করা অর্ধাঙ্গিনীকে দেখে। বিয়ে করবে না বলেও এখন স্ত্রীকে চোখে হারায়। রিহান এই কয়েক বছর নিজের ব্যবসাটাকে আরও বড় করেছে। ছেলে দুটোর বয়স এখন 4 বছর। ছেলেদের জন্য আজকাল তার আহিয়া পাখির ধারে কাছে যাওয়া হুমকি হয়ে পড়েছে। ছেলেগুলো এত দুষ্টু হয়েছে, যখনই বাবা মাকে একসাথে দেখবে তখনই 2টা থেকে 1টা হলেও হাজির। তবে দিন শেষে 2 ছেলে, স্ত্রী ও বাবা মাকে নিয়ে তার ভরা সংসার। তাদের নিয়ে মাঝে মাঝেই খানবাড়ি সহ নানান জায়গায় বেড়াতে যাওয়া হয়। ছেলেগুলো পুতুলদের বাড়িতে যেতে খুব পছন্দ করে। পুতুলের সাথে চুল টানাটানি করতে পারে কি না। খানবাড়িতে আলী আহমদ খানের বয়স আরও পড়ে এসেছে। মোজাম্মেল খান নিজেও বার্ধক্যের কাদায় নাম লিখিয়েছে। তবে ইকবাল খান এখনও শক্তপোক্তই আছে। আবির, তানভীর ও আদি এখনও আগের মতো নিজেদের কর্মব্যস্ততা নিয়ে মেতে আছে। তবে সকল ব্যস্ততার মাঝেও তাদের একমাত্র স্বস্তির স্থান যেন নিজেদের ছেলে মেয়ে ও নাতি নাতনিগুলো। মেঘ, বন্যা ও রায় এখনও দক্ষ হাতে খানবাড়ির পুরো সংসার সামলায়। ওদের শাশুড়িরা তো বহু আগেই সংসার জীবন থেকে মুক্তি নিয়েছে। এখন তারা নাতিপুতিদের সময় দেয়, সেই সাথে সময় কাটায় বৃদ্ধ স্বামীদের সাথে। আব্রাহামের বয়স এখন 7 বছর আর আদিবার বয়স 12 বছর। সে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। শিশু থেকে সদ্য খিচুড়িতে পা দিবে দিবে ভাব তার চেহারায় ফুটে উঠেছে। মেয়েটা ত্রিধার মতোই চঞ্চল হয়েছে। দাদা, দাদি ও বড় বাবাদের আদরে তাকে কিছু বলা দেয়। কোনো অপরাধ করলেই রায় মেয়েকে কিছুই বলতে পারে না। কিছু বললেই তো কেঁদে কেটে পুরো বাড়ির মানুষ একসাথে করে ফেলে। তখন আকলিমা খান, ইকবাল খান, মেঘ ও বন্যা তাকেই এসে বকা দেয়। আরিফ নিজের হাজারো ব্যস্ততার ফাঁকে ফাঁকে মিম ও উষাকে নিয়ে প্রায় খানবাড়িতে আসে। উষার বয়স বর্তমানে 14 বছর। উষা আর আদিবা একই স্কুলে পড়ছে। তবে উষা 8ম শ্রেণীর ছাত্রী। লেখাপড়া বয়সের মাঝে 2 বছরের গ্যাপ হলেও ওদের দুইজনের মাঝে বন্ডিং বেশ ভালো। সর্বোপরি ভালোই চলছে তাদের সকলের জীবন।
আজ 12 সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার। পুতুল সেই কখন থেকে বাবার অপেক্ষায় ড্রয়িং রুমে পা ঝুলিয়ে বসে আছে। তার পরনে টকটকে লাল বারবি ফ্রক। পাশেই নুডলসের বাটি হাতে মুখ ভোঁতা করে দাঁড়িয়ে আছে টিয়া। ত্রিধা কিছুক্ষণ আগে হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। এসেই মেয়ের সাথে দেখা করে গেছে রুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বসার ঘরে আসতেই দেখল পুতুল গালে হাত দিয়ে কিছু একটা ভেবে টিয়াকে আধো আধো কণ্ঠে বলছে, বাবাই আজকে এখনো আসছে না কেন বলো তো টিয়া? টিয়া 1 চামচ নুডলস ওর মুখের সামনে এগিয়ে দিয়ে বলল, তুমি খেয়ে নাও, ডাক্তার সাহেব চলে আসবে। আমি পরে খাবো, তুমি রেখে দাও। ত্রিধা এগিয়ে এসে টিয়ার হাত থেকে বাটিটা নিয়ে মেয়ের পাশে বসে বলল, এসব পাকামি বুদ্ধি কোথায় পেয়েছো তুমি? পুতুল ঝকঝকে দাঁত বের করে খিলখিলিয়ে হেসে বলল, ফোনে দেখেছি মাম্মাম। এত বেলুন, ফুল এগুলো কে এনে দিয়েছে? পুতুল সঙ্গে সঙ্গে টিয়ার দিকে আঙুল তুলে দেখালো। টিয়া হকচকিয়ে উঠে বলল, আমি করতে চাইনি ভাবি। পুতুল আমাকে থ্রেট দিয়েছে, আমি যদি পুরো ঘরটা বেলুন আর ফুল দিয়ে না সাজিয়ে দিই তাহলে আমার নামে মিথ্যে বলে আপনার কাছে বিচার দিবে। ত্রিধা ওর কথা শুনে মেয়ের দিকে তপ্ত চোখে তাকালো। সেটা দিকে পুতুল ভয় পাওয়ার বদলে ছোট্ট ছোট্ট দুহাত মুখে চেপে কুটকুটিয়ে হাসছে। ত্রিধা ওর কথা শুনে মেয়ের দিকে তপ্ত চোখে তাকালো। সেটা দেখে পুতুল ভয় পাওয়ার বদলে ছোট্ট ছোট্ট দুহাতে মুখ চেপে কুটকুটিয়ে হাসছে। ত্রিধা মেয়েকে কিছু বলবে ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। পুতুল সঙ্গে সঙ্গেই খুশিতে হাততালি দিয়ে বলল, বাবাই এসেছে, বাবাই এসেছে। ত্রিধা দরজা খুলতে গেলে পুতুল মায়ের আঁচল টেনে ধরে বলল, আমাকে কোলে নাও মাম্মাম। ত্রিধা তাই করল। পুতুল টিয়াকে ইশারা দিতে এসে সঙ্গে সঙ্গে একটা ফুলের তোড়া পিচ্ছি বুড়িয়ার হাতে ধরিয়ে দিল। ওদের কাণ্ড দেখে ত্রিধা মিটিমিটি হাসছে। গতকাল রাত 12টার পর পুতুলের বাবাইকে পার্সোনালি বার্থডে উইশ করে গিফট দিয়েছে সে। সেটার কথা মেয়েটা জানে না। তবে সকাল সকাল ত্রিধা যখন আহিয়া আপুকে কল দিয়ে বার্থডে উইশ করছিল তখন পুতুল শুনেছে আজকে ওর বাবাই এবং ফুফির বার্থডে। কিন্তু যতক্ষণে মেয়েটা জেনেছে ততক্ষণে তার বাবাই হসপিটালে চলে গেছে। মাশাআল্লাহ, বাবা মায়ের মতো পুতুলেরও মাথার জ্ঞান বুদ্ধি অনেক ভালো। তাই তো এত অল্প বয়সেও গভীরভাবে সব কিছু ভাবতে পেরেছে। ত্রিধা মেয়েকে কোলে নিয়ে দরজা খুলতেই দেখলো আয়ান দাঁড়িয়ে। আয়ান ওদেরকে দেখে কিছু বলার আগেই পুতুল ফুলগুলো এগিয়ে দিয়ে আধো আধো কণ্ঠে বলল, হ্যাপি বার্থডে বাবাই। আয়ান মেয়ে ও মেয়ের মায়ের দিকে তাকিয়ে বেশ অবাক হয়েছে। মেয়েটা আধো আধো কণ্ঠে আবারও বলল, ফুলটা ধরলো বাবাই। আয়ান এক হাতে ফুলগুলো নিয়ে অন্য হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে গালে চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ সোনা। বাবা মেয়ের কাণ্ড দেখে ত্রিধা মুচকি হাসল। অতপর সকলেই ভেতরে ঢুকলো। আয়ান ঘরটাকে বেলুন দিয়ে সাজানো দেখে বলল, এত সব কে করেছে? ত্রিধা যেতে যেতে বলল, আর কে? আপনার মেয়ে করেছে। আয়ান মেয়ের দিকে তাকিয়ে বলল, তুমি করেছো মাম্মাম? পুতুল টোল পড়া গালে মিষ্টি করে হেসে উপর নিচ মাথা ঝাঁকাল। সেটা দেখে আয়ান আবারও বলল, কিন্তু তুমি টাকা কোথায় পেলে? সঙ্গে সঙ্গে টিয়া বলে উঠল, পুতুল ওর মাটির ব্যাংক ভেঙে টাকা বের করেছে ডাক্তার সাহেব। আমি অনেক নিষেধ করেছিলাম কিন্তু শোনেনি। পুতুল সঙ্গে সঙ্গে টিয়ার দিকে চোখ গোল করে তাকিয়ে ভয় দেখিয়ে বলল, এই টিয়া, তোমার সাথে আমি খেলবো না। ওর কথা শুনে সকলে হেসে দিল। পুতুল বাবাইকে সামনের সেন্টার টেবিলের দিকে যেতে বলল। আয়ান কারণ যদি চেয়ে সেদিকে তাকাতেই দেখলো সেন্টার টেবিলের ওপর ছোট্ট একটা কেক রাখা। সেটা দেখে আয়ান মেয়েকে কোল থেকে নামিয়ে বলল, বাবা আগে ফ্রেশ হয়ে আসি প্রিন্সেস, তারপর তুমি যা বলবে তাই করব। এদিকে রিহান আজকে সন্ধ্যায় বাড়িতে চলে এসেছে। তাকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরতে দেখে রাকিব ও রিয়া দুজনেই বেশ অবাক। তবে হিমেল ও রিফাত শান্ত হয়ে বসে আছে। অবশ্য তারা আগে থেকেই জানতো পাপা তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। তাই তো পাপার আদেশে মামাকে জোর করে একটা নীল শাড়ি পরিয়েছে। আহিয়া এখনো জানে না রিহান চলে এসেছে। সে কিচেনে শ্বশুর শাশুড়ির জন্য চা বানাতে ব্যস্ত। চা হাতে বসার ঘরে এসে রিহানকে দেখে সে নিজেও বেশ অবাক হয়েছে। তখনই শোনা গেল রিহানের গমগমে কণ্ঠস্বর। সিঁড়ি ভেঙে উপরে যেতে যেতে আহের উদ্দেশ্যে বলল, হিমেলের আম্মু, 1 কাপ কফি দিও তো। আহিয়া সেদিকে এক নজর তাকিয়ে আবারও ঢুকলো কিচেনে। কিছুক্ষণের মধ্যে কফি হাতে ঢুকলো নিজেদের সেই চিলেকোঠার ঘরে। সন্ধ্যার বাতাসে ছাদ বাগান থেকে ফুলের ঘ্রাণে চারিদিকে যেন মৌ মৌ করছে। আয়া কফির কাপটা বেডসাইড টেবিলের ওপর রাখতেই লক্ষ্য করল রিহান শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়েছে। আয়া সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আজকে তাড়াতাড়ি ফিরলেন যে? কেন, খুশি হওনি? এটা কেমন প্রশ্ন? তাহলে খুশি হয়েছে বলছো? সেটা কখন বললাম? হওনি? রিহান, এমন উল্টাপাল্টা প্রশ্ন কেন করছেন? আয়ার সাথে দুষ্টু মিষ্টি তর্কাতর্কি করতে করতে এতক্ষণে রিহান পুরোপুরি তৈরি হয়ে গেছে। সে এগিয়ে এসে ত্রিধাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল,
মিস করছিলাম আহিয়া পাখি, তাই চলে এলাম তোমাদের সময় দিতে। আহিয়া হালকা ঘাড় ঘুরিয়ে রিহানের দিকে তাকিয়ে বলল, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই ভর সন্ধ্যাবেলা তৈরি হয়ে কোথায় যাচ্ছেন? রিহান মুচকি হেসে আহিয়ার কানে লতিতে চুমু খেয়ে বলল, স্ত্রী সন্তান নিয়ে লং ড্রাইভে যাব। আহিয়া আশ্চর্য কণ্ঠে বলল, কি? জি ম্যাডাম, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। তখনই রুমে আসলো হিমেল ও রিফাত। তারা মাম্মা ও পাপাকে দুহাতে জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি চলো, কখন যাবে ঘুরতে? আয়া আশ্চর্য কণ্ঠে বলল, তোরা কি করে জানিস ঘুরতে যাওয়ার কথা? রিফাত পাপার দিকে তাকিয়ে আধো আধো কণ্ঠে বলল, পাপাই তো আমাদের বলেছে তোমার বাড়িতে বলে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে। আহিয়া হতাশ হলো বাবা ছেলেদের পাগলামি দেখে। এতক্ষণে হিমেল পাপার কোলে ঝুলে পড়েছে। সেটা দেখে রিফাত মায়ের দিকে দুই হাত বাড়িতেই বলল, কোলে নাও মাম্মা। এদিকে আহিয়ান ফ্রেশ হয়ে এসে মেয়েকে কোলে নিয়ে কেক কাটল। সেটা দেখে পুতুলের খুশিতে আর ধরে না। আহিয়ান মেয়ে এবং অর্ধাঙ্গিনীকে নিয়ে নিজের হাতে সেই কেক খাইয়ে দিল। পুতুল নিজেও খাওয়ালো বাবাইকে। সব মিলিয়ে তার 29তম জন্মদিনটা হাসি খুশিতে ভালোই গেল। গভীর রাত। আহিয়ানের বুকের ওপর ছোট্ট পুতুল ঘুমিয়ে আছে। মেয়েটাকে সেই ছোট্টবেলা থেকে আহিনার বুকের ওপর ঘুম পাড়িয়ে অভ্যাস বানিয়েছে। এখন সে বাবাইকে ছাড়া ঘুমাতেই চায় না। ত্রিধা বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করল। কেন জানি তার ঘুম আসছে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই টের পেল আহিয়ান নিচেও ঘুমায়নি। তৃতীয়বার স্বামীর দিকে ঘুরে বাহু জড়িয়ে বলল, ঘুমাননি এখনো? আহিয়ান শান্ত কণ্ঠে বলল, না। তুমি জেগে আছো কেন? ঘুম আসছে না। আপনি ঘুমাননি কেন? এমনি। এত কি ভাবছেন? কিছুক্ষণ পরে চুপ করে থেকে আয়ান ত্রিধার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মুঠোবন্দি করে বলল, আচ্ছা পরি, আমি যদি কখনো তোর কাছ থেকে কিছু লুকাই, পরবর্তীতে সেটা জানতে পারলে কি খুব কষ্ট পাবি? ত্রিধা কিছু একটা ভেবে বলল, আপনি নিশ্চয়ই সেটা আমার ভালোর জন্যই করেছেন, কিন্তু আজ হঠাৎ এ কথা কেন? আয়ান ত্রিধার হাতটা আরেকটু শক্ত করে ধরে বলল, তোর এহসানের কথা মনে আছে? ত্রিধার সরাসরি উত্তর এলো, মনে থাকবে না কেন? গুড। তুই হয়তো জানিস না, এহসান মারা গেছে প্রায় 3টি বছর হয়ে গেল। ত্রিধা আঁতকে উঠে বলল, কি? উত্তেজিত হোস না, আমাকে বলতে দে। ত্রিধা শুষ্ক অধর ভিজিয়ে বলল, কিভাবে কি? শেষবার সে যে মিশনে যায় সেখানেই শহীদ হয়। তখন পুতুল তোর পেটে 7 মাস চলে। তাই আমি তোকে কিছু জানতে দিইনি। আমি চাইনি আমার সন্তান পেটে নিয়ে তুই বিন্দু পরিমাণ টেনশন করিস। তাই বলে? ত্রিধাকে আর বাকিটা বলতে না দিয়ে আয়ান আবারও বলা শুরু করল, এহসান যখন তোকে বিয়ে করার স্বপ্ন দেখত, তখন কক্সবাজারে একদম সমুদ্র সৈকতের কাছাকাছি একটা ডুপ্লেক্স বাড়ি বানায়। ভেবেছিল বিয়ের পর তোকে নিয়ে থাকবে, কিন্তু ভাগ্য নিয়ে গেল এক একজনকে এক এক দিকে। পরবর্তীতে সে নাকি দেশের বাইরে মিশনে থাকা অবস্থায় জানতে পারে তুই প্রেগনেন্ট। তাই সে বাড়িটি তোর আর আমার অনাগত সন্তানকে গিফট করতে চেয়েছে। হয়তো মানুষটা আগে থেকেই জানতো মৃত্যু তার খুব নিকটে। তাই তো পুতুলের জন্মের আগেই এহসান সেই বাড়িটা আমাদের অনাগত সন্তানের নামে দিয়ে গেছে। ওর মৃত্যুর কয়েক মাস পরে মেহেদি আমাকে সব কিছু জানায় এবং সেই সব কাগজপত্র আমাকে বুঝিয়ে দেয়। কিন্তু বিশ্বাস কর, যখন আমার মাথায় আসলো আমার সাথে বিয়ে না হলে ওই এহসানই হতো আমার কলিজার টুকরা পুতুলের বাবাই, তখন না চাইতেও আমি স্বার্থপর হয়েছি। সেই বাড়ির কথাটা আমি পুতুলকে কখনো জানাতে পারবো না। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। আমি চাই না সে এহসানের কিছু ব্যবহার করুক। যদিও এই কয়েক বছর কাগজপত্রগুলো লকারে তালাবন্দি অবস্থায় ছিল, কিন্তু আমি গত সপ্তাহে সেখানে কিছু এতিম বাচ্চাদের জায়গা দিয়েছি এবং চূড়ান্ত ঘোষণার মাধ্যমে জানিয়েছি সেটা একটা এতিমখানা হবে, যেটার নাম এহসানের নামে। আমি চাই সবাই এই এতিমখানার মাধ্যমে তাকে মনে রাখুক এবং দোয়া করুক। আমার মেয়েকে দেখার জন্য তো আমি নিজে এখনও বেঁচে আছি, কিন্তু রাস্তাঘাটে পড়ে আছে হাজারো এতিম বাচ্চা। আশা করি তাদেরকে সেই বাড়িতে আশ্রয় দেওয়ায় এহসানের আত্মা খুশিই হবে। ত্রিধা ফুঁপিয়ে কাঁদতেছেও কাঁদল না। স্বামীর সামনে অন্য পুরুষের জন্য কাঁধা বোধহয় মোটেও শোভা পায় না, তাই নিজেকে সামলে নিল। অতঃপর ভেজা কণ্ঠে বলল, আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। আয়ান পুতুলকে বুকের এক পাশে নিয়ে ত্রিধাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, তুই রাগ করিসনি তো জান? ত্রিধা মুচকি হেসে বলল, একটুও করিনি। আপনি একদম উত্তম কাজ করেছেন। সময় গড়িয়ে সেপ্টেম্বর অক্টোবর পার করে নভেম্বর এসে পা রাখল। নভেম্বর মাসে বাংলাদেশের প্রকৃতি যেন এক অন্যরকম রূপে সেজে ওঠে। বর্ষার দীর্ঘ ভিজা অধ্যায় শেষ করে
আকাশ তখন ধীরে ধীরে পরিষ্কার ও শান্ত হয়ে আসে। বাতাসে আর আগের সেই ভারী আর্দ্রতা থাকে না, তার বদলে ভেসে আসে শুষ্ক, শীতল আর আরামদায়ক স্পর্শ, যা গায়ে লাগলেই মনে হয় দীর্ঘ ক্লান্তি যেন একটু একটু করে চলে যাচ্ছে। দিনের আলো তখনও উজ্জ্বল, কিন্তু তাপের তীব্রতা আর আগের মতো নেই। সূর্য মাথার উপর উঠে এলেও তার রোশনাই আর তখন নয়, বরং এক কোমল উষ্ণতা ছড়িয়ে দেয় চারপাশে। বিকেল নামতেই হালকা ঠান্ডা হাওয়া গাছের পাতায় পাতায় খেলা করে যায়, যেন প্রকৃতি নিজেই কোনো নীরব সুরে তুলে উঠছে। রাত বাড়ার সাথে সাথে বাতাস আরও ঠান্ডা হয়ে আসে। কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা জমতে শুরু করে, যা দূরের রাস্তার মাঠকে এক রহস্যময় পর্দায় ঢেকে দেয়। মনে হয় যেন প্রকৃতি ধীরে ধীরে শীতকে ডাকছে, কিন্তু এখনও তাকে পুরোপুরি ছেড়ে দেয়নি। এই সময়ে আকাশে বৃষ্টির সম্ভাবনা খুব কমই থাকে। মাঝে মাঝে দু এক ফোঁটা নেমে এলেও তা দীর্ঘস্থায়ী হয় না, বরং মাটির গন্ধকে আরও গভীর করে তোলে। সব মিলিয়ে নভেম্বর যেন এক প্রশান্ত, নরম, আলোয় মোড়া ঋতু, যেখানে গরমের ক্লান্তি নেই, আবার শীতের কঠোরতাও শুরু হয়নি। আজ শুধু এক নিঃশব্দ মায়াবী অপেক্ষা। আজ শুক্রবার। আয়ান সকাল থেকেই ত্রিধাকে তাড়া দিচ্ছে তৈরি হয়ে নিতে। তারা নাকি কোথাও বেড়াতে যাবে। ত্রিধা গত এক সপ্তাহ ধরে এ বিষয়ে আয়নের কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েও আশানুরূপ কোনো উত্তর পায়নি। কিন্তু কোনো কারণ না জানা সত্ত্বেও আহিয়ানের জোড়াজুড়িতে তাকে আগামী এক সপ্তাহ কর্মবিরতি নিতে হয়েছে। বেড়াতে যাওয়ার খুশিতে পুতুল পুরো ফ্ল্যাট ছুটে বেড়াচ্ছে, আর টিয়া ঘুরছে ওর পিছু পিছু। ত্রিধার অবাকের মাত্রা আরও তিনগুণ ছাড়ালো যখন শুনল তাদের সাথে টিয়াও যাচ্ছে। সচরাচর তারা যত জায়গায় বেড়াতে যায়, তাদের সাথে টিয়া কখনোই যায় না। তবে এবার আহেন ভাইয়ের কী হলো কে জানে। তবে টিয়া সাথে যাওয়ায় ত্রিধা খুশি হয়নি এমনটি নয়। তার অল্প বয়সী সংসার জীবনের সবচেয়ে কাছের সহযোগী ছিল এই টিয়া, যার হাত ধরে সে সংসারের অনেক কিছু বুঝেছে, শিখেছে। সেই হিসেবে টিয়ার সাথে তার বন্ডিং বেশ ভালো। টিয়া তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে আজ সকাল সকাল এ বাড়িতে এসেছে। আর কিছুক্ষণ পরেই সবাই একসাথে বেরিয়ে যাবে। ত্রিধা নাস্তার পর সবকিছু গুছিয়ে রুমে এলো তৈরি হতে। তখনই একজোড়া হাত ওর কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে আনলো। এমন আচমকা কাজে মেয়েটা শুরুতে ভয় পেলেও পরবর্তীতে লক্ষ্য করলো সামনে আহিয়ান ভাই দাঁড়িয়ে। মুহূর্তেই চেহারার ভয়টা রাগে রূপান্তরিত হলো। সে রণমূর্তি ধারণ করে বলল, এতক্ষণ তো খুব তাড়াহুড়ো করছিলেন, তাহলে এখন আমাকে আটকানোর কারণ কি? আয়ান ত্রিধার নাকে নাক ঘষে বলল, ভালোবাসি পুতুলের আম্মু। ত্রিধা নিজেকে ছাড়িয়ে আলমারির দিকে যেতে যেতে বলল, ইস, যত ঢং, বুড়োকালে ভীমরতি পেয়েছে। আমাকে তোর বুড়ো মনে হয়? তাহলে কি আপনি কচি খোকা? আয়ান হতাশ হয়ে বলল, মাত্র 29-এ পা দিলাম। এ বয়সে অনেক ছেলেরা বিয়েও করে না। নেহাত আমি ছোটবেলায় বিয়েটা করেছিলাম, তাই তো বর্তমানে এক বাচ্চার বাপ। আয়ানের কথা শুনে ত্রিধা মিটিমিটি হাসছে আর আলমারি থেকে শাড়ি বের করছে। ওর হাসি দেখে আয়ান তৎক্ষণাৎ বলে উঠল, শুধু তুই আমাকে বুড়ো বলিস, তাছাড়া হসপিটাল এবং অফিসে গেলে 18 বছরের অষ্টাদশীরা আমাকে দেখে উষ্টা খায়। তাদের ক্রাশ ডক্টর মাহাদীপ খান আহিয়ান। স্বামীর মুখে অন্য মেয়েদের কথা শুনে মুহূর্তেই ত্রিধার মেজাজ চটে গেল। সে হাতের শাড়িটা আহিয়ানের দিকে ছুঁড়ে মেরে বলল, আমি কোথাও যাব না আপনার সাথে, আপনি তাদের নিয়ে যান। আয়ান সঙ্গে সঙ্গে শাড়িটা ক্যাচ ধরে পড়ল, না গেলেও সমস্যা নেই, আমি অন্য মেয়েকে নিয়ে যাব। ত্রিধা নিজের রাগ কিছুতেই সামলাতে পারছে না। সে যদি আর কয়েক সেকেন্ড আয়ানের সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে হয়তো কিছু দিয়ে বাড়ি দিয়ে ওনার মাথাটায় ফাটিয়ে দেবে। তাই হনহন করে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। আয়ান বুঝলো বউ বেশ রেগে গেছে। সে দুরন্ত পায়ে এগিয়ে গিয়ে ত্রিধাকে পাজা কোলে তুলে ওয়াশরুমে ঢুকল। ত্রিধা মুচড়ামুচড়ি করে ছোটার আশায় কিছু বলতে যাওয়ার আগেই এক রাশ ঝর্ণার শীতল জলধারে এসে তাকে ভিজিয়ে দিল। ত্রিধা মুহূর্তেই চোখ খিচে বন্ধ করে নিল। আয়ান মেয়েটার ভেজা চোখ মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে ঝুঁকলো ওর কম্পিত ভেজা অধরচোড়ার দিকে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই আঁকড়ে ধরল তার ভেজা গোলাপি ওষ্ঠধর। ধীরে ধীরে তার তীব্র থেকে তীব্র আকারে রূপ নিচ্ছে। ত্রিধা স্বামীর ভাবভঙ্গি বুঝে নিজের থেকে সরাতে চাইল, কিন্তু পারল আর কই। সে যতটা দূরত্ব চাইল, লোকটা তার চেয়ে বেশি দূরত্ব ঘোঁচালো। ধীরে ধীরে আবারও ঘটল দুই প্রাপ্তবয়স্ক নরনারীর ভালোবাসার আদান প্রদান। দেখতে দেখতে বেলা 11টা বেজে আসলো। আয়ান গাড়ি ড্রাইভ করছে। তার পাশের সিটেই ত্রিধা। ত্রিধার পরনে স্বামীর উপহার দেওয়া টকটকে লাল জামদানি শাড়ি, যার পুরোটা সোনালি কারুকাজে পরিপূর্ণ। গত কয়েক বছরে আয়ান তাকে গোল্ডের অনেক গহনা গড়িয়ে দিয়েছে। তাছাড়া যতবার ব্যবসায়িক প্রয়োজনে দেশের বাইরে গেছে, তার জন্য ডায়মন্ডের গহনা নিয়ে এসেছে। সেগুলো থেকেই আজকে আয়ান নিজে একটা ডায়মন্ড নেকলেস ত্রিধার গলায় পরিয়েছে। হাতে ডায়মন্ডের দুটো চিকন চুড়ি, আঙুলে ফিঙ্গার রিং এবং কানে ডায়মন্ডের ছোট ছোট দুইটা দুল। তার চুলগুলো খোলা। এই কয়েক বছরে তো কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই হয়েছে। সব মিলিয়ে মেয়েটাকে আজকে অপূর্ব লাগছে। ত্রিধা সত্যিই বুঝতে পারছে না
শহরের বাইরে বেড়াতে যাওয়ার জন্য নামি দামি গহনা পরার কি আছে। ব্যাক সিটে বসে আছে পুতুল ও টিয়া। মায়ের সাথে ম্যাচিং করে পুতুলের পরনে লং রেড বারবি ফ্রক, চুলগুলো এই বয়সেই ঘাড় অব্দি নেমেছে। আয়ান যত্ন করে প্রিন্সেসের চুলগুলো আছড়ে বাটারফ্লাই ডিজাইনের হেয়ার ক্লিপ লাগিয়ে দিয়েছে। মেয়েটা বাবার বড্ড আদরে। দুষ্টুমি করলে ত্রিধা মাঝে মাঝে ধমক দেয়, কিন্তু আয়ানের কাছে মেয়েটা যা করে সবই ঠিক। বাবার প্রশ্রয়ে মেয়েটার দুষ্টুমির পরিমাণ বেশ বেড়েছে। এতক্ষণের অপরিচিত রাস্তা পেরিয়ে ত্রিধা পরিচিত রাস্তার খোঁজ পেতেই চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার অবস্থা। সে অবাক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে বলল, আমরা কি খানবাড়িতে যাচ্ছি? আয়ান কিছুই বলল না। খয়েরি রঙের ঠোঁটজোড়া কামড়ে রহস্যময় হাসল। শুভ্র রঙের পাঞ্জাবি পরা ফর্সা আদরের এই আয়ান ভাইকে ত্রিধার কাছে খুবই মোহনীয় লাগছে। সে নজর ঘুরিয়ে আনচান মনে আবারও তাকালো রাস্তার দিকে। দীর্ঘ 6টা বছর পর তারা খানবাড়িতে যাচ্ছে। ভাবতেই মেয়েটা সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। এই এত বছরে চারপাশে পরিবর্তন হয়েছে অনেক। রাস্তার পাশে অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে, আবার আগের কিছু কিছু বিল্ডিংগুলোকে রং করা হয়েছে। চারপাশে গাছপালার পরিমাণ বেড়েছে। সব মিলিয়ে বর্তমানে অনেকটাই অন্যরকম এই মহল্লা। ওদের গাড়িটি এসে থামলো খানবাড়ি গেটের সামনের দরজায়। ত্রিধা বুঝল না আয়ান ভাই বাড়ির ভেতরে গাড়ি না ঢুকে রাস্তায় কেন থামল। আয়ান ঘাড় ঘুরিয়ে এক নজর তাকালো ত্রিধার দিকে। মেয়েটার চোখে মুখে এক আকাশ উৎপল্লতা। আয়ান ওর দিকে তাকিয়ে আবারও বাঁকা হাসল। মুহূর্তেই গাড়ি আবারও স্টার্ট দিয়ে খানবাড়ির গেটে না ঢুকে তার বিপরীত পাশের গেট দিয়ে ঢুকে গেল। ত্রিধা লক্ষ্য করলো সেই নতুন বাড়ির নেম প্লেটে বড় করে লেখা পরিকুঞ্জ। গাড়ির হর্ন শুনতেই সিকিউরিটির সঙ্গে সঙ্গে বাড়ির মূল ফটকটি খুলে দিয়েছে। তাদের গাড়িটি এসে থামলো বিশাল বাগান পেরিয়ে ডুপ্লেক্স বাড়ির সামনে। ত্রিধা এখনও অবাক হয়ে তাকিয়ে আছে চারিদিকে। এই বাড়িটির প্রধান ফটক একদম খানবাড়ির প্রধান ফটকের বরাবর। মাঝখানে শুধু একটা পিচ ঢালাই রাস্তা। বিপরীত পাশের এই স্থানটি অনেক বছর ফাঁকাই ছিল। ত্রিধারা যে বছর খানবাড়ি ছাড়ল তখন এখানে ছিল ছোটোখাটো একটা গাড়ির গ্যারেজ। কিন্তু এত বছরে কত পরিবর্তন হয়েছে। আয়ান এসে ডোর খুলে দিতেই ত্রিধা অবাক নয়নে তাকিয়ে বলল, আমরা খানবাড়িতে যাব না? এটা কার বাড়ি? আয়ান হাত বাড়িয়ে ত্রিধাকে গাড়ি থেকে নামিয়ে বলল, এটা তোমার বাড়ি, পরিকুঞ্জ। ত্রিধা অবাক হয়ে বলল, আমার? আমার পরীর স্বপ্নের পরিকুঞ্জ এটা। বাড়ির মূল ফটক থেকে একটা সরু রাস্তা এসে থেমেছে আধুনিক ডিজাইনের তৈরি করা ডুপ্লেক্স বাড়ির সামনে। রাস্তার দুই পাশে বাগান। সেই বাগানে ফুটে আছে অসংখ্য জানা অজানা ফুল। আবার জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ছোট ছোট ফলের গাছে ফল ধরে আছে। বাগানে বসার জন্য রয়েছে দোলনা, চেয়ার, টেবিল ইত্যাদি। সব কিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে দীর্ঘদিনের প্রচেষ্টায় আয়ান ভাই তিলে তিলে এই বাড়িটাকে তৈরি করে নিজের মনের মতো সাজিয়েছে। ওর ভাবনার মাঝে পুতুলের মিষ্টি কণ্ঠ ভেসে এলো। সে টিয়ার কোলে থেকেই আয়ানের উদ্দেশ্যে বলল, আমি তোমার সাথে কথা বলবো না বাবাই। তুমি মাম্মামকে পেয়ে আবারও আমাকে ভুলে গেছো। আয়ান জিভে কামড় দিয়ে মেয়েকে কয়েকবার সরি বলে হাত বাড়ালো কোলে নেওয়ার জন্য, কিন্তু মেয়েটার যা জেদ এখন কিছুতেই কোলে আসবে না। মেয়ের কাণ্ড দেখে ত্রিধা মিটিমিটি হাসছে। কি আর করবে। অবশেষে আহিয়ান 2 আঙুলে চিমটি দিয়ে নিজের কান ধরে মেয়েকে সরি বলল। সঙ্গে সঙ্গে পুতুল 2 হাত বাড়িয়ে বাবাইয়ের গলা জড়িয়ে ধরল। আহিয়ান মেয়েকে কোলে নিয়ে গালে শক্ত করে চুমু খেয়ে বলল, সরি মাম্মাম, আর হবে না এমন। ওদের বাবা মেয়ের কথার মাঝখানে বাড়ির সদর দরজার দিক থেকে কারো কণ্ঠ ভেসে আসলো, আজকে কি ভেতরে আসবেন সম্বন্ধী ভাই, নাকি নতুন জামাইয়ের মতো কোলে তুলে আনতে হবে? কারো কণ্ঠে সবার দৃষ্টি ঘুরল সেদিকে। দেখল রিহান ও আহিয়া দাঁড়িয়ে। অবশেষে মেয়েকে কোলে নিয়ে আহিয়ান স্ত্রীর এক হাত ধরে পা রাখল। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমাকে অ্যাজ ইউজুয়াল প্রচুর মোটিভেট করে। লাইক ফাইকও করে দিতে পারো। তোমাদের একটা লাইকও অনেক ম্যাটার করে, কারণ তোমরা যদি লাইক করো তো ভিডিওটা একটু বেশি অডিয়েন্সের কাছে যাবে যারা এরকম ভিডিও দেখে। তো সেক্ষেত্রে আমাদের ফ্যামিলিটা একটু বড় হতে পারে এবং আমি কিছু সাবস্ক্রাইবার পেতে পারি। তো যাই হোক, মনে হচ্ছে আর একটা ভিডিও বা 2টো ভিডিওতেই কমপ্লিট করে দেবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ।